আপনি তো রাফি সাহেব, তাই না? এই থানার ইনচার্জ। জি স্যার, আমি রাফি। এটা কি কোনো থানা নাকি বিয়ে বাড়ি? সরি স্যার। এখানে আমি কাজের জন্য এসেছি, বিয়ে করতে আসি নাই। থানাটা পুরো বিয়ে বাড়ির মতো করে সাজিয়ে ফেলেছেন। আপনারা এসব তাড়াতাড়ি খুলে ফেলুন আর আমার রুমে আসুন। রাফি রকির কথায় অবাক হয়ে সবকিছু তাড়াতাড়ি খুলে রকির কেবিনে যায়। গিয়ে ভয়ে ভয়ে বলে, স্যার আসতে পারি? তাড়াতাড়ি ভিতরে আসুন। আপনাদের সহকারী পুলিশ হাই কমিশনার কোথায়? স্যার উনি এখনও আসেন নাই। এসব কি পাগলামি নাকি? একজন বিয়ে বাড়ির মতো করে থানা সাজিয়ে অন্য একজন এখানে এসে পৌঁছে নাই, দায়িত্বের অবহেলা কেন আপনারা? সরি স্যার, মনে হয় কোনো প্রবলেমে পড়ছে। কেসের ফাইলগুলো কোথায়? সবগুলো কি রেডি করে রেখেছেন? স্যার দু একটা এখনও বাকি আছে। আপনি আমার চোখের সামনের থেকে সরে যান। যতক্ষণ না পর্যন্ত ফাইলগুলো রেডি করে আনতে পারবেন না, এখানে আসবেন না। তাড়াতাড়ি যান। রাফি ভয়ে ভয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। কি লোক রে বাবা, প্রথমে আসতে এত কাজ। নিশা তাড়াতাড়ি করে স্টেশনে গেল। গিয়ে দেখলো নতুন কমিশনার চলে এসেছে। নিশা কৌতূহলী হয়ে ভিতরে গেল। ভিতরে যেতেই রাফির সাথে দেখা। ম্যাম, আজকে আসতে তো দেরি করলেন কেন? স্যার তো এসে গেছে। আসলে একটা কাজে আটকে গিয়েছিলাম, তাই আসতে একটু দেরি হলো। স্যার কি ভিতরে আছেন? জি ম্যাম, ভেতর আছেন। ওকে, তাহলে দেখা করে আসি। সাবধান, খুব রাগী মানুষ। এরই মধ্যে প্রথম দিনই লেট করছেন। কি বলো, এসে রাগ দেখাইছে? শুধু কি রাগ, একটু হলে তো মায় খেতাম। কি বলো, ইন্টারেস্টিং তো। কি বলেন, আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে? ইন্টারেস্টিং। আচ্ছা যাই তাহলে। সাবধানে। নিশা রকির কেবিনের সামনে গেল। গিয়ে দেখলো রকি নিচের দিকে তাকিয়ে কিছু একটা করছে। নিশা বলল, মে আই কাম ইন স্যার? কিন্তু রকির কোনো পরিবর্তন দেখলো না। সে একই রকমভাবে বসে আছে। আজব তো। স্যার আসতে পারি? নিশা একটু জোরে বলায় রকি ইতস্তত করে উপরে তাকালো। তাকাতেই চোখ আটকে গেল অসম্ভব মায়াবী একটা চেহারা। রকি একটু গম্ভীর স্বরে বলল, জি, ভিতরে আসুন। নিশা ভিতরে গিয়ে বলল, স্যার আমি নিশা চৌধুরী, আপনার। আমি জানি আপনি আমার সহকারী হাই কমিশনার। নিশা মনে মনে ভাবলো, আজব তো লোকটা, কিছু বলার সুযোগ দিল না। প্রথম দিন এসে যদি দেখি লেট, তাহলে কি করে হয়? সরি স্যার, আসলে উঠতে একটু লেট হয়ে গেছিল। এত ঘুমালে পুলিশের চাকরি করবেন কিভাবে, তাও আবার এত বড় পোস্টে? রিটার্ন নিয়ে একেবারে শুয়ে পড়েন। নিশা মনে মনে গালি দিচ্ছে রকিকে। ছেলেটা দেখতে শ্যাম বর্ণের বললে ভুল হবে, অনেকটা কালো, তবে মুখটা মায়াবী। মুখের মধ্যে একটা কাঠিন্যের ছাপ। চুলগুলো মিডিয়াম সাইজের, সব লম্বায় 6 ফুটের কাছাকাছি। কি হলো, এভাবে দাঁড়িয়ে থাকবেন? একে তো দেরি করে আসছেন। রকির কথায় নিশা তাড়াতাড়ি করে একটু এগিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে আছেন কেন? চেয়ারগুলো কি দেখার জন্য? নিশা একটু অবাক হয়ে চেয়ারটাতেই বসলো। তখন রকি গম্ভীর কণ্ঠে বলে উঠল, কেসের ফাইলটা দেখে আমি যতটুকু বুঝতে পারলাম, তাতে মনে হয় আমাদের পক্ষে অপরাধীকে শনাক্ত করা সহজ। অপরাধীকে তো স্যার শনাক্ত করাই আছে, কিন্তু তাকে ধরা তো অসম্ভব। তার বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। এছাড়াও তাকে ধরলে আমাদের সবারই জীবনের শঙ্কা আছে। জীবনের সংখ্যক নিয়ে পুলিশের চাকরি করা যায় না মিস নিশা। আমাদের জীবনে যেই হোক না কেন, মানুষের জীবন সবার আগে, বিশেষ করে গরিব মানুষের পাশে থাকা আমাদের প্রধান কর্তব্য। অবশ্যই স্যার, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু স্যার তার বিরুদ্ধে তো আমাদের কাছে কোনো প্রমাণ নেই। প্রমাণ নেই বলে তো বসে থাকলে হবে না। আমাদের মাঠের কাজ করতে হবে, তার মানে প্রমাণ জোগাড় করতে হবে। এখন এটা করার জন্য সবচেয়ে বড় কথা হলো ওই মেয়েটার পরিবারের সাথে আমাদের কথা বলতে হবে। মেয়েটার পরিবারের লোকেরা ভয়ে কিছু বলতে রাজি হচ্ছে না। ওরা প্রথমে ডায়েরি করেছিল, পরে সেটা তুলেও নিয়েছে। তাহলে তো ওদের পরিবার খুব আতঙ্কের মধ্যে আছে। আপনি এক কাজ করেন, ওদের সাথে কথা বলেন। আমি কালকে ওদের সাথে দেখা করতে যাব। ওকে স্যার, আমি রাফিকে নিয়ে এখনই যাচ্ছি। ওকে, আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, সবার প্রথমে আমাদের কাছে আমাদের কাজ। এটাই আমাদের একমাত্র নেশা এবং আমাদের প্রধান দায়িত্ব। তাই দায়িত্ব কখনো অবহেলা করবেন না। অবশ্যই স্যার, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। তখন নিশা বেরিয়ে গেল। রকি মুচকি হেসে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। সে জানে লোকটা কত বড় ভয়ঙ্কর, লোকটার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা কতটা কঠিন। এরপরও নিশাকে পাঠালো
ওইদিকে নিশা গিয়ে মেয়েটার পরিবারের লোকেদের সাথে কথা বলল। তারা প্রথমে ভয় পেলেও পরে কিছুটা সাহস জুগিয়ে রাজি হয়। রকি সারাদিন কাজকর্ম করে নিজের বাসায় ফিরল। সরকার থেকে একটা বাসা দেওয়া হয়েছে, সুযোগ সুবিধা মোটামুটি সব ভালোই। সারাদিনের ক্লান্তি শেষে বিছানায় শুতেই ঘুমের রাজ্যে পাড়ি জমালো রকি। আজকে সকালেরই ঘটনা। রকি গাড়িতে উঠছিল। সামনে 10টা মার্সিডিজ কার, পেছনে আরও 10টা, মাঝখানে কালো গাড়িটা সে উঠে বসলো। চলতে শুরু করলো। গাড়ির বাইরের চারিদিকটা মনে হচ্ছিল তাকে বরণ করার জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু রকির মনে শান্তি নেই। সে নতুন কাজে, নতুন দায়িত্বের জন্য প্রস্তুত হচ্ছে। জানে না তার আগামীর পথ কেমন হবে। রকি আজ একটা পুলিশ স্টেশনের প্রধান হাই কমিশনার হয়ে একটা ভয়ঙ্কর মার্ডার কেসে তদন্ত করতে যাচ্ছে। এই জায়গাটা তার বড্ড পরিচিত। রাস্তার পাশের আবারিত মাঠগুলো তার খুব পরিচিত। গাড়িগুলো রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, চারিদিক থেকে মানুষ শুধু ওই গাড়িগুলোর দিকে তাকিয়েছিল রকিকে একটা নজর দেখার জন্য, কিন্তু রকির সেদিকে খেয়াল নেই। সে ব্যস্ত কেসের ফাইল নিয়ে কী করে এটা সমাধান করা যায়। রকির কথা ছিল আরও 1 মাস পরে জয়েন হবে এই স্টেশনে, কিন্তু 1 মাস আগেই জয়েন হয়ে গেল, কারণ মার্ডার কেসটা খুব ভয়ঙ্কর। এলারো চেয়ারম্যানের ছেলে একটা মেয়েকে রেপ করে মেরে ফেলেছে, কিন্তু তার কোনো শাস্তি হচ্ছে না। কেননা যত অফিসারই আছে সবাই টাকার কাছে বিকৃত, কিংবা চেয়ারম্যানের ভয়ে কিছু করতে পারছে না। কিন্তু রকি এসবের কোনো তোয়াক্কা করে না। সেই কেসটা নেবেই। অনেকে বলেছিল এই কেসটা না নিতে, এতে জীবনের অনেক ঝুঁকি আছে, কিন্তু রকি এসব শোনেনি। কারণ দেশের গরিব মানুষ আজ বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত, যেমন সে একদিন ছিল। এই কেসটা নেওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো রকির জীবনও এর সাথে জড়িত। ভাবছেন কিভাবে? রকির জীবনের ভয়ঙ্কর কিছু অতীত তাকে তাড়া করে বেড়ায়। অতীত প্রতি মুহূর্তে তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। অবাক করার কথা হলো, রকি যে স্টেশনে যাচ্ছে সেখানেই তার বাড়ি। স্টেশনের পাশে একটা ছোট্ট গ্রাম, তার জন্ম, কিন্তু এক ভয়ঙ্কর অতীতের কারণে তাকে ছেড়ে যেতে হয়। এই গ্রাম ছেড়ে চলে যেতে হয় শহরে। আর যখন ফিরে আসছে তখন গ্রামের সবাই, এলাকার সবাই তাকে বরণ করে নিচ্ছে। কত বড় আয়োজন, কত লোক, কিন্তু আজ থেকে 5 বছর আগে এই গ্রাম থেকে তাকেই অপমানিত হয়ে চলে যেতে হয় ভয়ঙ্কর এক অতীত নিয়ে। সবাই জানতে পারবেন আস্তে আস্তে। গল্পটার সাথেই থাকুন। ওদিকে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে নিশা। আজকে তাদের অফিসে নতুন হাই কমিশনার আসবে। সে এখনও জানে না লোকটি দেখতে কেমন বা লোকটির চরিত্র কী রকম, কিন্তু তার সহযোগী হিসাবে যখন আসছে তখন তার সাথে কাজ করতে হবে। তাই এর বিষয় নিয়ে নিশা খুব এক্সাইটেড। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে নামলো। তার মা তখন সেখানে প্রস্তুত ছিলেন। প্রতিদিন তার মা তাকে জোর করে ব্রেকফাস্ট করায়, তাই নিশা এসে তাড়াতাড়ি করে তার মায়ের হাতে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লো নিজের গাড়িটা নিয়ে। পরিচয় দেওয়া যাক, নিশা চৌধুরী বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা জন্মের পূর্বে মারা গেছে। এখন আপন বলতে একমাত্র মা অনেক কষ্ট করে তাকে লেখাপড়া করিয়েছেন। নিশির বাবার স্বপ্ন ছিল সে পুলিশ হবে, মানুষের সেবা করবে, অন্যের বিরুদ্ধে দাঁড়াবে। সেই আশায় পুলিশের ইন্টারভিউ দিয়ে এখন সেখানে টিকা যায়। অনেক চড়াই উৎরাত পেরিয়ে নিশা আজ সহকারী পুলিশ হাই কমিশনার। রকি স্টেশনে এসে প্রবেশ করতেই পুলিশ ইনচার্জ রাফি এসে রকিকে সংবর্ধনা জানায়। ফুলের তোড়া আর চারিদিকের আয়োজনে থানাটাকে একটা বিয়েবাড়ির মতো লাগছিল। রকি দেখে প্রচণ্ড রেগে যায়। এরপরে ঘটনা তো আপনারা জানেনই। এদিকে নিশা শুয়ে শুয়ে রকির কথা ভাবছে। ছেলেটা কালো হলো, অদ্ভুত মায়া আছে, কিন্তু তার মুখের ওই কাঠিন্যর আড়ালে কি কিছু লুকিয়ে আছে নিশা ভাবছিল। তখন তার মা আসলো। নিশা, কি করস? না গো মা, কিছু না, শুয়ে আছে। কোন বিষয় নিয়ে চিন্তিত? না, তেমন কিছুই না। আমাদের স্টেশনে একজন নতুন অফিসার এসেছে। ওই যে কিয়া নামক মেয়েটা খুন হয়েছিল তার তদন্ত করার জন্য। কি বলিস? ওই লোকগুলো তো খুব ভয়ঙ্কর। আমার তোকে চিন্তা হয় মা, কখন কি হয়ে যায়। কতবার বললাম না খেয়ে মরবো, তবু এই চাকরি ছেড়ে দে। আমি কি টাকার জন্য চাকরি করি মা? এটা আমার বাবার স্বপ্ন ছিল। আমি এই চাকরিতে থাকলে আমার বাবাকে খুঁজে চাই, বাবার আদর্শকে খুঁজে পাই। তোদের যা খুশি কর। বলে নিশার মা চলে গেল। পরের দিন সকালে রেডি হয়ে বের হলো রকি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। যদিও তার জন্য নির্ধারিত গাড়ি এবং বডিগার্ড দেওয়া হয়েছে, তবুও রকি হেঁটে যাচ্ছিল চারপাশটা দেখার জন্য। বাসা থেকে অফিস 10 মিনিটের রাস্তা।
রকি রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তার অনেক উন্নয়ন হয়েছে, চারপাশে বিল্ডিং হয়েছে। এসব ছিল না 5 বছর আগে। নিজের শৈশব কৈশোর কাটিয়েছে এই প্রিয় জন্মস্থানে, কিন্তু আজ কত পরিবর্তন এই স্থানটার। রকি হাঁটছিল, তখন দেখলো কিছু ছেলে মোটর বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। স্কুল কলেজের মেয়েরা সামনে দিয়ে যাচ্ছে এবং ছেলেগুলো ওই মেয়েগুলোকে ইপটিজিং করছে। রকি রাগান্বিত হয়ে সামনে গেল, গিয়ে তাদের লিডারকে বলল, এখানে কি হচ্ছে? কি হবে, যা হবার তাই হচ্ছে। তুই কে? আমি কে সেটা না জানলেও চলবে। এখন বল, তোরা এই মেয়েগুলোকে ইপটিজিং করছিলি কেন? আমার বাপের এলাকা, আমার যা ইচ্ছা করবো, তাতে তোর কি? শালা হিরো সাজতে আসছে। রকি বুঝতে পারলো এটাই চেয়ারম্যানের ওই লাফাঙ্গা ছেলেটা, যার কারণে কেয়া নামক মেয়েটার খুন হয়েছে। আগে বিদেশ ছিল তাই দেখা হয়নি। রকি ছেলেটার কলার ধরে বলল, মেয়েদের ইপটিজিং করা তোদের স্বভাব হয়ে গেছে, তাই না? তখন পাশ থেকে একটা ছেলে বলে উঠল, এই কুত্তার বাচ্চা, তুই কি চিনিস তুই কার গলা ধরছিস? মিজান ভাই এই এলাকার চেয়ারম্যানের একমাত্র ছেলে। এখনই তোকে এইখানে পুঁতে দিতে পারি। ও আচ্ছা, তাই নাকি? তাহলে আয়, পুঁতে দেখ। রকির কথাই 2-3টা ছেলে রকিকে মারতে আসলে রকি নিজের গানটা বের করে তাদের দিকে তাক করে সবাই ভয়ে হাত তুলে দাঁড়ায়। রকি রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, মনে রাখবি, আমি রকি, এই এলাকার নতুন হাই কমিশনার। কালকে থেকে যদি তোদের এখানে দেখি, সোজা জেলে ঢুকিয়ে দিব। হাত পা নিয়ে বাড়ি ফিরতে পারবি না। সবাই পালিয়ে যায়। মিজান পেছন ফিরে বলে, মনে রাখবি, অফিসার এই ব্যবহারের শোধ আমি নিবই। কাল বাবাকে নিয়ে আসবো, তখন দেখবি কত ধানে কত চাল। তোর বাবার বাবা আসলেও এই রকির কিচ্ছু করতে পারবে না। রকি আস্তে করে থানার দিকে যেতে শুরু করে। পৌঁছাতে দেখে আজ আগেই নিশা চলে এসেছে। রকি একটা মুচকি হাসি দিয়ে নিজের কেবিনে চলে আসে। ওদিকে নিশা এখন এই প্রথম রকিকে হাসতে দেখে অসম্ভব সুন্দর হাসি। যদি সবসময় এরকম হাসি খুশি থাকতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু আসলে একটা রাগী বাদর। নিশা রকির পিছন পিছন তার কেবিনে যায়। তখন রকি বলে ওঠে, আচ্ছা মিস নিশা, আপনি কি একটা কথা বলছিলেন ওদের সাথে? জি স্যার, ওরা রাজি হতে চায়নি, পরে আমরা জোর করে রাজি করাইছি। আপনি কি এখনই যাবেন? একটা ফাইল দেখছি, 10 মিনিট পর যাচ্ছি। আপনি গাড়িতে গিয়ে রেডি হন। ওকে স্যার, আমি এখনই তৈরি করছি সব, আপনি শেষ করে আসেন। ওদিকে বাসায় ফিরে মিজান চিৎকার করা শুরু করে। তার চিৎকার শুনে তার বাবা কবির খান নিচে নামেন। কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না তো কি করবো? কোনো খোঁজ খবর কি রাখো? থানায় নতুন পুলিশ অফিসার এসেছে, রাস্তায় আমাকে অপমান করেছে। কি বলিস, এসে গেছে? 1 মাস পরে না আসার কথা ছিল। শুধু আসেই নয়, অ্যাকশন শুরু করে দিয়েছে। আরে এসব নিয়ে চিন্তা করিস না, প্রথম প্রথম এরকম সবাই করে, পরে আসল জিনিস জায়গা মতো পেয়ে গেলে শান্তি হয়ে যায়। আমার কেন জানি মনে হচ্ছিল ওই অফিসারটা অন্যদের মতো না। চিন্তা করিস না, কাল সকালে দেখা করব, জায়গা মতো দিয়ে দিব, শান্ত হয়ে যাবে। এখন গিয়ে রেস্ট নে। আচ্ছা ঠিক আছে, তবে বন্ধুদের সামনে আমার কলার ধরেছে, তার শাস্তি ওকে পেতেই হবে। সব হবে, সবুর কর। ওদিকে নিশা অনেকক্ষণ ধরে গাড়িতে বসে আছে। রকির কোনো খোঁজ খবর নেই। কিছুক্ষণ পর রকি আসলো, এসে কিছু না বলে উঠে বসলো। নিশা ড্রাইভ করতে শুরু করলো। রকি চুপচাপ বসে আছে। রকি নীরবতা ভেঙে বলে উঠল, তা মিস নিশা, আপনার বাসায় কে কে আছে? কাজের বাইরে এই প্রথম কোনো কথা বলল রকি। নিশা অবাক হয়ে জবাব দিল, আমি আর আমার মা। কিন্তু আপনার বাবা? আমার জন্মের আগেই বাবা মারা গেছেন। সরি, আমি বুঝতে পারিনি। সমস্যা নেই, কিন্তু আপনার ফ্যামিলিতে কে কে আছে? এই পুরো দেশ আমার ফ্যামিলি। তার মানে? আমার বাবা মা খুন হয়েছে, আর পরিবার বলতে শুধুই আমি। আর আপনার ওয়াইফ? হাসালেন আপনি। আমার মতো কালো ছেলেকে কে মেয়ে দিবে? কে বলেছে আপনি কালো? একটু শ্যামবর্ণের। আর আপনার মতো যোগ্য পারফেক্ট মানুষ যে কোনো মেয়েকেই মুগ্ধ করতে বাধ্য। এইসব শুধু ফিল্ম এবং নাটকেই মানায়, বাস্তবে নয়। বাস্তবে সবাই শুধু চায় সুন্দর, সুন্দরের পিছনে ঘোরে। সব মানুষ কিন্তু সমান নয়। তা ঠিক। আপনার বাবা মাকে খুন করলো? এইসব বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। সরি স্যার। আর কত দূর? এই তো সামনের গাড়িটা। নিশা আর রকি গিয়ে পৌঁছালো। রকি ঘরে ঢুকতে মেয়েটার বাবা কিছুটা আশ্চর্য হয়ে বলেন, আরে তুমি আমাদের রফিক মিয়ার ছেলে নীরব না? রকি মুচকে হাসি দেয়। যাক, লোকটা চিনতে পারছে। রকি বাড়িটার সামনে নামতেই চিনতে পারছিল এটা তার বাবার বিশ্বস্ত কর্মচারী সেলিম আঙ্কেলের বাসা।
জি আঙ্কেল, আমি নীরব। কেমন আছেন? সেলিম আঙ্কেল কান্না মিশ্রিত কণ্ঠে বলেন, ভালো থাকি কি করে বাবা? এক জানোয়ার একে একে আমাদের সবাইকে ধ্বংস করে দিয়েছে। প্রথমে সবাইকে, আর তোমার আম্মুকে, এরপর তোমার সাথে এরকম জঘন্য একটা কাহিনী করলো। এখন আমার মেয়েটার জীবন ধ্বংস করে দিল। অনেক সাহায্য করেছি আঙ্কেল, সবাইকে নিয়ে এখন পাল্টা জবাব দিতে হবে। কিন্তু বাবা, তুমি এতদিন কই ছিলা আর এভাবে ফিরে আসলা? সে অনেক কাহিনী আঙ্কেল। এখন বলেন, আপনার মেয়ের সাথে এইসব কি করে হলো? কি আর বলবো বাবা, তোমার আব্বু ওখানে চাকরি করে যা পেত কোনো মতে নিজের খেয়ে পড়ে বাকি দিয়ে ছেলে মেয়েকে পড়ালেখা করাচ্ছিলাম। ওই জানোয়ারটার একটা ছেলে আছে, মিজান নাম, বিদেশ থেকে এসেছে। মেয়েগুলো কলেজে আসতে যেতে উত্ত্যক্ত করত। শেষে আমার মেয়ে সহ্য করতে না পেরে প্রতিবাদ করেছিল, তাই আমার মেয়েকে ওরা ধ্বংস করে দিয়েছে। আমার জীবনের সকল স্বপ্ন এক নিমিষে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আপনি তো থানায় ডায়েরি করেছিলেন, তাহলে তুলে নিয়ে গেল কেন? কি বলবো বাবা, ডায়েরি করার পর এসে তোমার চাচিকে মেরে ফেলে, বাড়িটা পুড়িয়ে ফেলার হুমকি দিয়েছে। ওর ছেলে এখন কি করব বাবা? কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আমি এসে গেছি। আপনি গিয়ে আবারও ডায়েরি করেন, কোনো ক্ষতি হবে না। আমি নিজে আপনাদের সুরক্ষা দেব। যদি কিছু হয়? কিছু হলে তো আমি আছি। আমার জীবন থাকতে আপনাদের কিছু হতে দেব না। তোমার উপর সম্পূর্ণ আস্থা আছে বাবা। তুমি যখন বলছো তখন আমি কালই গিয়ে ডায়েরি করে আসবো। এতক্ষণ নিশা দাঁড়িয়ে সেলিম সাহেব আর রকির কথাবার্তা নীরব দর্শকের মতো শুনছিল, কিছুই বুঝতে পারছিল না। তখন রকি বলল, আচ্ছা আঙ্কেল, তাহলে আমি এখন আসি। আচ্ছা বাবা, কাল সকালে আমি তোমার সাথে দেখা করব। ওকে আঙ্কেল। রকি উঠে আসলো। নিশা আর রকি গাড়িতে উঠলো। নিশা এখন একটা অদ্ভুত ভাবনার মধ্যে আছে, কি বলে ওরা কিছু বুঝতে পারলো না। নিশা রকিকে জিজ্ঞেস করলো, আচ্ছা স্যার, আপনি লোকটাকে আগে থেকেই চিনতেন? হুম, কিভাবে? আগে আমার বাবার অফিসে চাকরি করতেন, প্রায় আমাদের বাড়িতে যেতেন। ও, তা আপনাকে উনি নীরব বলছিলেন কেন? সব জানতে পারবেন, এত তাড়াহুড়া করবেন না, সময় হলে সব বলবো। ওকে, এখন কি বাসায় চলে যাবেন? সেটাই তো ইচ্ছা। তা আপনি কোথায় যাবেন? বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে? লিসেন স্যার, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমি এসব একদম পছন্দ করি না, করলে ডিরেক্ট বিয়ে। অসাধারণ। এরপর দুজনে যার যার গন্তব্যে পৌঁছে যায়। পরের দিন সকালে নিজের কেবিনে বসেছিল রকি, তখন সেলিম সাহেব আসলেন তার মেয়ের কেসের ফাইলটা আবার ওপেন করতে। ওদিকে মিজান তার বাবা চেয়ারম্যান কবির সাহেবকে নিয়ে কয়েকজন ছেলে নিয়ে থানার দিকে আসছিলেন। সেলিম সাহেব কেসের ডায়েরি করে উঠতে যাবে, তখন চেয়ারম্যান ও তার ছেলের সাথে দেখা। কিরে সেলিম, তুই এখানে? তার মানে আমি যা শুনেছি সব সত্যি? আনজে চেয়ারম্যান সাহেবের বিষয়টা হচ্ছে কি? কথা শেষ করার আগে মিজান গিয়ে সেলিম সাহেবের গলা ধরতে যায়, তখন রকি এসে মিজানের হাতটা চেপে ধরে। এটা কি হচ্ছে? এটা থানা, কারো বাপের সম্পত্তি না। বাবা, এই হচ্ছে সেই অফিসার। কবির সাহেব চোখ তুলে তাকাতেই আশ্চর্যের চরমে পৌঁছে যান। এটা কি করে সম্ভব? চোখের সামনে নীরব, অর্থাৎ রকিকে দেখে কবির সাহেবের চোখ কপালে উঠে গেল। স্তব্ধ হয়ে বললেন, নীরব, তুই এখানে? কেন, অবাক হচ্ছেন নাকি? তোর মতো একটা দুশ্চরিত্র কিভাবে এই চাকরি পেরো? খবরদার, আর একবার মুখ থেকে শব্দ বের করলে এখানে পুঁতে দেব। আগে নীরব আর এই রকির মধ্যে অনেক পার্থক্য আছে। কি বলছিস? ভেবে বলছিস তো? বলে যাস না ওই দিনগুলোর কথা। আমি ভুলিনি, আপনিও ভুলবেন না। প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমি নেব, প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আপনাকে দিতে হবে। পুলিশের চাকরি পেয়ে নিজেকে বড় ভাবিস না। এই কবির চৌধুরীর সামনে তুই এখনো বাচ্চা। আমি নিজেকে বড় ভাবছি না, তোর জম ভাবছি। তুই আমাকে মারবি, ধ্বংস হয়ে যাবি। তোর বাবাই তো চেয়েছিল, কিন্তু দেখ আসে কবরের ভিতর, আর আমি এলাকায় রাজত্ব করে বেড়াচ্ছি। রকি আর থাকতে পারল না, দৌড়ে গিয়ে কবির চেয়ারম্যানের গলা চেপে ধরল। নিশা সেখানে ছিল, গিয়ে রকিকে সরানোর চেষ্টা করছে, কিন্তু রকি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চেয়ারম্যানের গলা চেপে ধরেছে। নিশা জোর করে রকিকে ছাড়িয়ে আনে। তুই খুব ভুল করি নীরব, ধ্বংস হয়ে যাবে। আমি তো এমনিতে ধ্বংস হয়ে গেছি, নতুন করে ধ্বংস করতে হবে না। এখন তোকে ধ্বংস করেই আমি শান্ত হব। তুই আমাকে ধ্বংস করবি? তোর মতো একটা ধর্ষক আমাকে ধ্বংস করবে? হাসালি বেটা, হাসালি। ধর্ষক, এই কথাটা শুনে নিশার পায়ের তলের মাটি সরে গেল। কি বললো লোকটা?
তার মানে কি রকি স্যার কোনো মেয়ের ক্ষতি করেছে? নিশার এসব ভাবছিল, তখন কবির চিৎকার করে বলল, মিজান তুই চলে আয়, ওর সময় এসেছে ওর বাবার কাছে যাওয়ার। আর সেলিম তুই খুব ভুল করলি, এই ছেলেটার পাল্লায় পড়ে তুই বড় ভুল করলি। তোকেও শেষ হয়ে যেতে হবে তোর বাবা মার ভালোবাসার মতো। বলে চেয়ারম্যান বেরিয়ে গেল। ওদিকে সেলিম সাহেব ভয়ে কাঁপতে লাগলেন। রকিকে সান্ত্বনা দিল। দুজন পুলিশ অফিসার দিয়ে বাড়ি পাঠিয়ে দিল সেলিম আঙ্কেলকে। বাড়ি পাঠিয়ে নিজের কেবিনে গিয়ে বসলো রকি। নিশাকে নিজের কেবিনে ডাকলো। নিশাকে কেবিনে চুপচাপ দাঁড়িয়ে রইল। রকি বলে উঠল, মিস নিশা, কালকের থেকে আমাদের অ্যাকশনে নামতে হবে। এখন আপনার কাছে কেসের ডায়েরি আছে, বাদীপক্ষের মামলা করেছে, এখন আমাদের তদন্ত করতে হবে। ওকে স্যার, আমরা কাল থেকেই কাজ শুরু করব। নিশা কেমন যেন অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল, অদ্ভুতভাবে কথা বলছিল। এটা রকি খেয়াল করলো। তখন নিশাকে বলল, মিস, আপনার কিছু কি হয়েছে? জি না স্যার, কিছু হয়নি। তাহলে এভাবে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছেন কেন? বসুন। স্যার, আমি আর চাকরি করব না, কালকে আমি চাকরি ছেড়ে দিব। চাকরি ছেড়ে দেওয়ার কথা শুনে রকি কিছুটা অবাক হয়, অদ্ভুত চোখের প্রশ্ন করে, কেন মিস নিশি, চাকরি ছেড়ে দেবেন কেন? কি হয়েছে? কিছু হয়নি স্যার, কিছু তো একটা হয়েছে, বলেন আমাকে। চাকরি করতে ভালো লাগছে না। স্যার, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, মাইন্ড করবেন না। কি কথা বলেন? লোকটা আপনাকে ধর্ষক বলে গেল কেন? নিশার কথায় রকি কিছুটা চমকে যায়। একটু প্রস্তুত হয়ে উত্তর দেন, ওর কথার কারণে আপনি চাকরিটা ছেড়ে দিতে চাইছেন? স্যার, মিথ্যা বলবো না, সত্যি বলতে আমি কোনো ধর্ষকের সাথে কাজ করতে রাজি নই। নিশা লক্ষ্য করলো রকির চোখে জল টলমলো করছে। রকি একটু গম্ভীর কণ্ঠে বলল, আপনি এখানে চুপ করে বসুন। আমি কোনো মেয়ের জীবন নষ্ট করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। আমার এক ভয়ঙ্কর অতীত আছে, আমি তার কারোর সাথে শেয়ার করিনি। আমার চেহারার পিছনে আর একজন ভেঙে যাওয়ার মানুষ আছে। মানুষটার তো শুধু উপরটা দেখেন। রকির কথায় নিশি অবাক হয়ে বলল, অতীত চুপ করে ধরে রাখলে কষ্ট পেতে হয়, তা কারোর সাথে শেয়ার করুন, শেয়ার করলে কষ্ট কম লাগে। কাহিনীটা অনেক লম্বা, আপনার কি শোনার সময় হবে? আমি আছি, আপনি বলুন। তাহলে চেয়ারটায় বসুন। নিশা গিয়ে চেয়ারটাতে বসলো। তখন রকি কিছুটা গম্ভীর কণ্ঠে বলতে আরম্ভ করলো, ফ্ল্যাশব্যাক। নীরব শুয়েছিল, তখন তার মা এসে ডাক দিল, নীরব, ওঠ বাবা, কত সকাল হলো। তোর বাবা সেই সকালে বেরিয়ে গেছেন দোকানে। কলেজ যখন বন্ধ তখন বাবার সাথে তো একটু সাহায্য করলেও তো পারিস। নীরব ঘুমো ঘুমো কণ্ঠে বলে উঠল, একটু পর উঠছি মা, প্লিজ এখন যাও। উঠবো নাকি উপরে পানি ঢেলে দিব? এই না, উঠছি। নীরব গোমরা মুখ করে উঠে গেল। উঠে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে চলে গেল। তার মা ভাবছে তার বাবার কাছে দোকানে গেছে, কিন্তু নীরব তার বন্ধুদের সাথে মাঠে ক্রিকেট খেলছে। ওদিকে নীরবের বাবা একটা বড় দোকানের মালিক। সব মিলিয়ে মধ্যবিত্ত পরিবার। খুব সুখ শান্তিতে তাদের দিন কাটছিল। নীরবের বাবা দোকানে বসে তার কর্মচারী সেলিম মিয়াকে বললেন, দেখো আমার ছেলেটার কাণ্ড, তার মাকে বলে এসেছিল তাকে দোকানে পাঠাতে, আমি কিছু মালামাল আনতে একবার শহরে যাব, কিন্তু দেখো তার কোনো খোঁজ নেই। এখনকার ছেলে মেয়ে কাজ করতে চায় না। আমারই মেয়ে সারাদিন ফোনের মধ্যে সিনেমা দেখে কলেজ বন্ধ হওয়ার আরও বিগড়ে গিয়েছে। নীরবের বাবা নীরবের মাকে কল করলো, তোমার ছেলে কই? হ্যালো, কি হয়েছে? কেন? ও তো প্রায় 1 ঘন্টা আগে বাইরে গেছে তোমার দোকানে যাবে বলে। ও কি দোকানে যায়নি? নবাব কি আর দোকানে আসবেন? তিনি হয়তো তার বন্ধুদের সাথে কোথাও ঘুরতে চলে গেছেন। এমন এক ছেলে জন্ম দিয়েছ যে না শুনে কোনো কথা আর করে না কোনো কাজকর্ম। খবরদার, আমার ছেলেকে নিয়ে একটাও বাজে কথা বলবে না। তুমি তোমার ছেলেকে নিয়ে আসমানেও চলে যাও। হ্যাঁ, চলে যাব, রাখো ফোন। তোমার সাথে কথা বলাই আমার ভুল। নীরবের বাবা রাগ করে সেলিম সাহেবকে দোকানে বসিয়ে বের হতে যাবে, তখনই এলাকার লাফাঙ্গা ছেলে বাবলু আসলো। বাবলু চেয়ারম্যানের খাস লোক, সকল অনৈতিক কাজের মধ্যে থাকে। কি রফিক সাহেব, কতবার বললাম দোকানটা তুলে নিতে, কিন্তু আপনি তো কোনো কথাই শুনছেন না। মরার ভয় নেই? কেন আমার দোকান তুলবো? আমার নিজের জায়গায় আমি দোকান দিই, আর মরার ভয় সবারই আছে, মরতে তো একদিন হবে। আমি আমার দোকান কিছুতেই তুলবো না। কেন শুধু শুধু ঝামেলা করছেন? চেয়ারম্যানের সাথে কেন লাগতে আসছেন? জানেনই তো চেয়ারম্যানের সাথে লাগতে যেই আসে তারই অবস্থা ভয়ঙ্কর হয়। তাই ভালোই ভালোই বলছি, আপনি ভালো মানুষ, দোকানটা তুলে নিন, নইলে চেয়ারম্যানের হাতে মরতে হবে। তোমাদের যা ইচ্ছা তা করো, আমি কিছুতেই আমার দোকান তুলবো না। বলে নীরবের বাবা বেরিয়ে গেলেন।
ওদিকে বাবলু চেয়ারম্যানের কাছে ফিরে গেল। যেতেই চেয়ারম্যান বলল, রফিক নামক লোকটা কি নেমেছে? ওর দোকানটা তুলবে নাকি তুলবে না? জি না, চেয়ারম্যান সাহেব লোকটা খুবই জেদি, কিছুই তার দোকান তুলতে রাজি হচ্ছে না। কি বলিস? এই কবির এই চেয়ারম্যানের কথা মানো না। ওর কি মরার ভয় নেই? লোকটা খুব জেদি, ওর সাথে তো ও কথায় পারাই চায় না। কথায় পারা না গেলে হাত চালা। হাত কি রাখার জন্য দিয়েছে? তার মানে কি বলতে চাচ্ছেন চেয়ারম্যান সাহেব? যা বুঝেছিস তাই বলতে চাচ্ছি। লোকটাকে যে করে হোক বোঝা। ওই দোকানটা আমার চাই। ওই দোকানটা হলে আমি এখানে একটা মল বানাতে পারবো। ওকে চেয়ারম্যান সাহেব, আমি দেখছি কি করা যায়। ওদিকে নীরব তার বন্ধুদের সাথে কিছুক্ষণ ক্রিকেট খেলে নদীর পাড়ে আসলো। নদীর পাড়ে এসে রিমাকে কল করলো। রিমা নীরবের গার্লফ্রেন্ড, দুজন দুজনকে খুব ভালোবাসে। নীরব কালো বলে তাকে কেউ পছন্দ করে না, কিন্তু রিমা তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। একটু পর রিমা চলে আসে। তোমার আসতে এত দেরি হচ্ছে কেন? আমি তো তোর মতন ছেলে যে সারাদিন ঘুরে বেড়াবো। আঙ্কেলের সাথে কিছু কাজ করলে তো পারিস। কেন কাজ করব? বাবার তো দোকান আছে আর আমি এখন পড়াশোনা করছি। ওটাই করতে থাক, কোনদিন দেখবি আমাকে অন্য কারোর হাতে তুলে দিয়েছিস। তার আগে আমি তোমার হাতটা ধরে তুলে নিয়ে আসবো। ওই স্বপ্নই দেখতে থাক, কোনোদিন ওই স্বপ্ন পূরণ হবে না। তোরে বলছে স্বপ্ন পূরণ হবে না? হ্যাঁ, আমাকে বলেছে। হয়েছে, আমি যাই। কোথায় যাবি? এই মাত্র আসলে, এখন আমরা প্রেম করব। আমার খুব প্রেম প্রেম পাচ্ছে। আমার পাচ্ছে না, আমি তোর মতন অকর্ম মানুষ নই। আমি গেলাম। আর একটু দাঁড়াও না প্লিজ। কি বলবি তাড়াতাড়ি বল, আমার কাজ আছে, আমাকে যেতে হবে। মা খুঁজবে আমাকে। আমি কিন্তু এই নদীতে লাফ দিয়ে মরে যাব। পরে মরে যা, আমি দাঁড়িয়ে। হ্যাঁ, দাঁড়িয়ে দেখবো। কি বললি? তোর ভালোবাসার মানুষ এখান থেকে পড়ে মারা যাবে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি? হ্যাঁ, দাঁড়িয়ে দেখবো না তো কি করব? আমি কিন্তু সত্যি সত্যি লাফ দিব। দেখ, আমি দাঁড়িয়ে দেখি। নীরব লাফ দিতে যাবে, তখনই রিমা হাত ধরল। এই পাগল, কি করিস? মরে যাচ্ছি। মরে গেলে আমার কি হবে? তুই তো বললি পড়ে মরে যেতে। আমার সব কথা তোকে শুনতে হবে? হ্যাঁ, তোর কথা শুনবো না তো কার কথা শুনবো? তাহলে বলছি যে এত করে বলি আঙ্কেলের সাথে দোকানে যেতে, তখন যাস না কেন? ওটা তোমার কথা নয়, ওটা তোমার বাবা মায়ের কথা। রিমা এবার রাগ করে চলে গেল। নীরব ওখানে দাঁড়িয়ে রইল। পরের দিন সকালবেলা নীরবের বাবা নীরবের রুমে আসলেন। কি না বাপ, উঠবেন নাকি লাঠি আনবো? আরে মা সরো তো, এই গুন্ডা লোকটার সাথে তুমিও কি তাল মিলিতে আসলে? কি বলি আমি গুন্ডা? আজই তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। নীরব বাবার কণ্ঠ শুনে লাফতে উঠে তার বাবাকে দেখে বিস্মিত হয়ে চোখ ডলতে ডলতে বলে, আমি তো স্বপ্নে দেখেছিলাম, তাই ভুল করে বলে ফেলেছি, সরি সরি। তুই আর এক মুহূর্ত আমার বাড়িতে থাকতে পারবি না, এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। কেমন আছো বাবা তুমি? তোমার নিজের ছেলেকে বের করে দিতে চাইছো? আমি এইরকমই, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোর মতো ছেলেকে আমার ঘরে আর রাখবো না, এখনই বের হয়ে যা। আরে বাবা সরি বললাম তো, আমি একটু পরে তোমার সাথে দোকানে যাচ্ছি, তুমি যাও, আমি এখনই আসছি। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে দোকানে আসবি, আমাকে একটা কাজে বাইরে যেতে হবে। তুমি 5 মিনিট বলছো, আমি 2 মিনিটের ভিতরে আসছি, তুমি যাও, আমি এখনই আসছি। যেসব কথা বলছি সেভাবে যেন আসা হয়, নইলে কিন্তু বাড়ির থেকে বের করে দেবে। আমি এখনই আসছি, তুমি শুধু যাও। নীরবের বাবা নিজের দোকানে গেলেন, গিয়ে সব মালামাল লিস্ট করে বসে আছেন। 2 ঘন্টা হয়ে গেছে, এখনও নীরবের কোনো পাত্তা নেই। নীরব প্রায় 2.5 ঘন্টা পর আসলো, এসে বলল, বাবা যেখানেই যাও না কেন 1 ঘন্টার ভিতরে আসবে, আমার অনেক কাজ আছে, আমাকে যেতে হবে। অকর্ম ছেলে, আমি এখনই খেতে মরছি আর উনি এসেছেন আমাকে অর্ডার করতে। তোর আমার দোকানে বসা লাগবে না, এখনই বেরিয়ে যা আমার দোকান থেকে। নীরবের বাবা রেগে নীরবের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। নীরব গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। বুঝতে পারলো তার বাবা আজ প্রচুর রেগে গেছেন, তাই সে শান্ত গলায় বলল, আচ্ছা যতক্ষণ লাগবে লাগিয়ে আসো, আমি বসে আছি। নীরবের বাবা রাগে ফুঁসতে ফুঁসতে দোকান থেকে বেরিয়ে গেল। ওদিকে একটু পর চেয়ারম্যান আর তার চেলা বাবলু আসলো। এসে নীরবের বাবাকে দোকানে না পেয়ে নীরবকে বলল, এই ছেলে, তোমার বাবা কোথায়? বাবা একটা কাজে বাইরে গেছে, যা বলার আমাকে বলেন। সব কথা তোমাকে বলা যাবে না, তোমার বাবাকে বলতে হবে। তোমার বাবা কোথায় আছে বলো। বললাম তো বাবা একটা কাজে বাইরে গেছে, আসতে পারবে না, যা বলার আমাকে বলেন। এই তুমি বুঝতে পারছো তুমি কার সাথে কথা বলছো? উনি আমাদের এলাকার চেয়ার কবির চৌধুরী। বাবলুর কথায় নীরব কিছুটা ভয় পেয়ে যায়, ভয়ে ভয়ে বলে, সরি চেয়ারম্যান সাহেব, আমি বুঝতে পারিনি, বাবা বাইরে গেছে কোনো একটা কাজে, আসতে পারবে না।
আচ্ছা ঠিক আছে, তোমার বাবা আসলে বলবে চেয়ারম্যান সাহেব এসে বলে গেছেন 7 দিনের মধ্যে দোকান না তুললে আমি লোক লাগিয়ে ভেঙে দেব। চেয়ারম্যানের কথাই থমকে যায় নীরব। কথাটা বলে চেয়ারম্যান সাহেব বেরিয়ে গেলেন। নীরব তখন সেলিম আঙ্কেলকে বলল, আঙ্কেল দোকানটা ভেঙে দেবেন না? আর বলো না বাবা, লোকটা চাই এখানে একটা মল বানাতে, তাই দোকানটা ভেঙে দিতে বলে, কিন্তু তোমার বাবা দিতে রাজি হচ্ছে না, তাই 2 দিন পর এসে ঝামেলা করে। ওদের দেখতে খুব ভয়ঙ্কর মনে হলো, তো দোকানটা দিয়ে দিলে? কি বলো বাবা, এটা তোমার বাপ দাতার অংশীদারির দোকান, এটা তোমার বাবা কিছুতেই দিবে না। তাহলে তো ওরা প্রতিদিন এসে ঝামেলা করবে। তা তো প্রতিদিন করবেই, অনেক সময় মেরে ফেলার হুমকি দেন। তোমরা পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করো না কেন? পুলিশের কাছে কমপ্লেন করে কি হবে বাবা, সব পুলিশই ওদেরকে না, ওদের বিরুদ্ধে কেউ কিছু করবে না। তাহলে তো খুব চিন্তার বিষয়। আঙ্কেল, আমি বাবার সাথে কথা বলবো। এরপর নীরব দোকানে বসে থাকে। রাতের বেলা তার বাবার সাথে ডিনার করতে বসলে নীরব বলে, বাবা, আজ দুপুরে চেয়ারম্যান সাহেব এসেছিল। কি বলিস? এসে কি বললো? বলল 7 দিনের মধ্যে দোকান না তুললে ভেঙে দেবে। নীরব লক্ষ্য করলো তার বাবার মুখটা কালো হয়ে গেছে, খাবার খাচ্ছে না। নীরব উঠে তার বাবার কাছে গিয়ে পড়ল, বাবা, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। চলো আমরা দুজন কাল সকালে গিয়ে পুলিশ কমিশনারের কাছে এই বিষয়ে বলি। এলাকার থানার ওসি এই বিরুদ্ধে কিছু বলবে না। না বাবা, তুই এসবের মধ্যে জড়াবি না, ওরা খুব ভয়ঙ্কর লোক, আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। না বাবা, এই বিষয়ে কিছু করতে পারবে না, ওদের বিরুদ্ধে কিছু একটা করতে হবে। খালি চলো, আমরা শহরে চাই। তখন নীরবের মা পাশ থেকে বলে, কতবার বললাম তোমাকে দোকানটা দিয়ে দিতে, তারা তো টাকা দিতেও রাজি, তাহলে কেন যে শুধু শুধুই ঝামেলা করছো? নীরবের বাবা রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, তোমরা শুধু দোকানটাই দেখছো, কিন্তু ওই দোকানের মধ্যে আমার বাবা, আমার দাদা, তার বাবার ছোঁয়া আছে। ওই দোকানে আমাদের পেটে ভাত জোগায়, আর তোমরা ওই দোকানটাকে বিক্রি করে দিতে চাচ্ছ। কয়েকদিন একটা কুকুর পাললেও তো মানুষ ওই কুকুরটার প্রতি মায়া জন্মায়, আর তোমরা তো জীবন এই দোকানদারের মাধ্যমে খেয়ে পড়ে বাঁচলে, আজ এই দোকানটাই বিক্রি করে দিতে চাচ্ছ। নীরব ও তার বাবার সাথে তাল মিলিয়ে বলল, তুমি চিন্তা করো না বাবা, আমি আছি তোমার পাশে, চলো কালকেই যাই। পরের দিন সকালবেলা নীরব আর নীরবের বাবা জমির সব কাগজপত্র নিয়ে চলে গেল এলাকার পুলিশ হাই কমিশনারের কাছে। সব কিছু বলে বাড়ি ফিরছিল, তখন পুলিশ হাই কমিশনার থানার ওসিকে চাপ দিলে সে কবির চেয়ারম্যানের কাছে যায়। চেয়ারম্যান তখন তার ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল। থানার ওসিকে দেখে বললেন, কি ব্যাপার ওসি সাহেব, এ মাসে কি 10 দিনে পেমেন্ট টাইম হয়ে গেল? ওসি চিন্তিত কণ্ঠে বলল, চেয়ারম্যান সাহেব, একটা ঝামেলা হয়ে গেছে। রফিক সাহেবের আপনি যে দোকানটা নিতে চাচ্ছেন ওই দোকানটা নিয়ে। কি ঝামেলা হয়েছে? রফিক সাহেব কালকে পুলিশ হাই কমিশনারের কাছে গিয়ে আপনার নামে নালিশ করে এসেছে। এখন আমার হাতে কিছু নেই, আমাকে আমার কাজ করতে হবে। তার মানে কি বলতে চাইছো? প্রতি মাসে আমার কাছ থেকে তাহলে কেন টাকা নাও, যদি এরকম একটা সামান্য সমস্যার সমাধান করতে না পারো? দেখুন চেয়ারম্যান সাহেব, আমার হাতে এখন কিছুই করার নেই, সব উপর মহলে চলে গেছে। বুঝতে পেরেছি, তোদের মতো কুকুর পেলে আমার লাভ নেই, এখন যা করার আমাকেই করতে হবে। ওদিকে শহর থেকে ফিরে নীরবের বাবাকে বাড়ি পাঠিয়ে নিজের দোকানে যায়। দোকানে যেতেই রিমার কল। কিরে, আমাকে ভুলে গেলি? একটা কল পর্যন্ত করলি না? না রে, একটু ঝামেলা ছিলাম তাই কল করতে পারিনি। কি ঝামেলা? বাবা দোকানটা নিয়ে আমি এখন দোকানে বসে আছি। কি বললি, সত্যি? হ্যাঁ, সকালে শহরে গিয়েছিলাম, গিয়ে চেয়ারম্যানের নামে নালিশ করে এসেছি। ওরা কিন্তু খুব ভয়ঙ্কর লোক, খুব সাবধানে থাকবি। তুই কোনো চিন্তা করিস না, বাবা মায়ের দোয়া আর তোর ভালোবাসা যতদিন আমার সাথে আছে আমার কিছুই হবে না। ঠিক আছে, এখন মনোযোগ দিয়ে দোকানদারি কর, আমি ফোনটা রাখি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ফোনটা রেখে দাঁড়াতে যাবে, ঠিক তখনই তার কলার কেউ চেপে ধরে। তার বাচ্চা, তোদের কত বড় সাহস, তোরা আমার বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করেছিস। এখনই এই দোকান থেকে বের হয়ে যা, দোকানটা আমি এখনই ভেঙে দেব। নীরব রাগী গলায় বলল, এলাকার চেয়ারম্যান হয়েছেন বলে ভাববেন না সবার মাথা কিনে নিয়েছেন। আমি সবার মতো না যে প্রতিবাদ করব না, এটা আমার বাবার জায়গা, এখানে আমাদের দোকান থাকবে, পারলে দোকান সরিয়ে দেখান। ও, তোরা প্রতিবাদ করতেও শিখে গেছিস, দেখিস তোদের প্রতিবাদ না তোদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। মৃত্যু সবার জীবনে আসে, আমরা মৃত্যুকে ভয় করি না, সত্য পথে চলি। নীরব কবিরকে ধাক্কা দিয়ে বলে, এখনই আমার দোকান থেকে বের হয়েছেন। কি বললি? যা শুনেছেন তাই বলেছি,
আমার দোকান থেকে বেরিয়ে যান। খুব ভুল করলি, তুই খুব বড় ভুল করলি। বলে চেয়ারম্যান বেরিয়ে গেল। ওদিকে সারাদিন দোকানদারি করে নীরব রাতে বাসে ফিরল, কিন্তু তার বাবা চিন্তা করবে ভেবে আর চেয়ারম্যানের কথা বলেনি। পরের দিন নীরবের বাবা দোকানে আসতেই সেলিম সাহেব নীরবের কালকের ঘটনা সব বলে দেন। নীরবের বাবা খুব চিন্তায় পড়ে যান কী করবে তার ছেলেটার সাথে। এদিকে চেয়ারম্যান বাবলুকে নিয়ে আলোচনায় বসেছেন। ওদিকে বিকালে নীরব দোকানে গিয়ে তার বাবাকে বাড়ি পাঠিয়ে দেয়। নীরব দোকানে বসে আছে। ওদিকে চেয়ারম্যান তার কিছু লোকজন নিয়ে নীরবের বাড়িতে আসে নীরবের বাবাকে ধরার জন্য। নীরবের বাবা তখন টেবিলে বসেছিলেন খাবার খাওয়ার জন্য। তখনই বাড়িতে চিৎকার চেঁচামেচির আওয়াজ হয়। তিনি দৌড়ে যান, গিয়ে চেয়ারম্যানকে দেখে ভয় পেয়ে যান। চেয়ারম্যান নীরবের বাবার কলার ধরে বলে, তোদের বাপ ছেলেকে কতবার বলেছিলাম আমার সাথে লাগতে আসিস না। এখনও বলছি দোকানটা আমাকে দিয়ে দে, নইলে এখনই তোদের জীবন নিয়ে নিব। নীরবের বাবা কলার ছাড়িয়ে নিয়ে বললেন, আমি আমার জীবন দিলেও দোকানটা কাউকেই দেব না। আমার জীবন চলে গেলেও আমি কখনোই ওই দোকান আপনাকে দেব না। এত বড় সাহস! বলে একটা চাকু নিয়ে চেয়ারম্যান নীরবের বাবার পেটে ঢুকিয়ে দেয়। নীরবের মা দৌড়ে এসে স্বামীকে এভাবে পড়ে থাকতে দেখে ধরতে যান। তখনই চেয়ারম্যান নীরবের মায়ের পেটেও ছুরি চালিয়ে দেয়। স্বামী স্ত্রী একসাথে মাটিতে লুটিয়ে পড়েন আর চেয়ারম্যান তার সাঙ্গাপাঙ্গা মিলে হাসতে শুরু করে। ভয়ঙ্কর হাসি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে নীরব বাসে ফিরে তার মাকে ডাকে, কিন্তু মায়ের কোনো সারা শব্দ নেই। ঘরে ঢুকতেই নিজের বাবা মাকে এই অবস্থায় দেখে নীরব কান্নায় ভেঙে পড়ে, চিৎকার দিয়ে বলে, বাবা মা, তোমরা আমাকে কেন ছেড়ে চলে গেলে? তোমাকে কে এমন করলো? ওই চেয়ারম্যানকে আমি কখনোই ছাড়বো না। নীরব নিজের বাবা মায়ের লাশের পাশে মরার মতো শুয়ে থাকে। নীরবের চিৎকার শুনে পাশের বাসা থেকে মানুষেরা চলে আসে, সবাই আফসোস করছেন। নীরবের বাবা মায়ের জন্য নীরব গিয়ে থানার ওসিকে জানায়। ওসি এসে তদন্ত করে, কিন্তু নীরব জানে তারা কখনোই চেয়ারম্যানকে ধরবে না। নীরব পরের দিন সকালে বাবা মায়ের দাফন কাজ শেষ করে পুলিশ হাই কমিশনারের কাছে যায়, কিন্তু সেখানে গিয়েও নিরাশ হয়ে ফিরে আসে, কারণ চেয়ারম্যানের বিরুদ্ধে তার কাছে কোনো প্রমাণ নেই। নীরব কাঁদতে কাঁদতে বাড়ি এসে একটা ছুরি নিয়ে চেয়ারম্যানের বাড়ির দিকে যায়। চেয়ারম্যান তখন বাড়িতে বসে আনন্দের সাথে গল্প গুজবে ব্যস্ত ছিলেন। নীরবের চিৎকার শুনে বাহিরে আসেন, এসে বলেন, এই ছেলে কি হয়েছে? চিৎকার করছে কেন? এটা ভদ্রলোকের বাড়ি, কোনো বস্তি নয়। নীরব তখন কোনো কথা না বলে চেয়ারম্যানের গলা চেপে ধরে, কিন্তু বাবলু এবং কয়েকটা ছেলে মিলে নীরবকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। নীরব এলাকার লোকজন নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে। তখন বাবলু চেয়ারম্যানকে বলে। চেয়ারম্যান তখন দুষ্ট একটা হাসি দিয়ে বলে, বাবলু, এ কবির কোনো কাঁচা খেলোয়াড় নয়। তোদের একটা কাজ দিচ্ছি, তাড়াতাড়ি কর। ওই নীরব এলাকায় যে ব্যাংকে চাকরি করে, আরমান ওর মেয়ের সাথে প্রেম করে। তোরা আরমানের মেয়েকে। বলে সবাই উচ্চস্বরে হাসতে শুরু করে। সঙ্গে সঙ্গে বাবলু তার দলবল চলে যায় আরমানের বাড়িতে, গিয়ে রিমাকে তুলে আনে। আরমান সাহেব তখন ব্যাংকে ছিলেন আর তার মা একটি স্কুলে শিক্ষকতা করেন। রিমা তখন বাসে একা বসেছিল। হঠাৎ করে কারোর আগমনে সে চমকে যায়। রিমাকে তুলে এনে বাবলু ধর্ষণ করে মেরে ফেলে এবং লাশ নিয়ে আবার রিমার রুমে রেখে আসে। ওদিকে বাবলু এসে পুরো এলাকায় ছড়িয়ে দেয় যে নীরব বাবা মায়ের মৃত্যুর শোকে পাগল হয়ে রিমাকে ধর্ষণ করেছে। গায়ের সব লোক মিলে নীরবকে মারতে তার বাড়ির দিকে যায়। চেয়ারম্যান তখন নীরবের বাড়িতে যায় এবং নীরব তখন বাসে নিজের রুমে কান্না করছিল। হঠাৎ করে এত লোকের আগমনে সে অবাক হয়। দরজা খুলতে চেয়ারম্যানকে দেখে নীরব ভয়ঙ্করভাবে রেগে যায়। কুত্তার বাচ্চা, তুই এখানে কি করছিস? চেয়ারম্যান তখন পিছন ফিরে এলাকার সব লোককে বলে, দেখুন, আপনারা সবাই দেখুন, ছেলেটা কি বেয়াদব। চেয়ারম্যানের সাথে কিভাবে কথা বলতে হয় এটাও জানে না। এলাকার সব লোকেরা নীরবকে নিয়ে বাজে মন্তব্য করতে থাকে। তখন চেয়ারম্যান নীরবকে বলে, তুই আরমান সাহেবের মেয়ে রিমাকে ধর্ষণ করে মেরে ফেলেছিস কেন? নিষ্পাপ মেয়েটা তোর সাথে কি করেছে? তুই একে কেন মারলি? কি বললেন? রিমি মারা গেছে? এমন একটা ভাব করছিস যেন তুই কিছুই জানিস না। এই এলাকার সবাই জানে মেয়েটার সাথে তোর সম্পর্ক ছিল। তুই ছাড়া ওর সাথে এরকম কি করতে পারে? বিশ্বাস করুন আপনারা, আমি এই কাজ করিনি। এই চেয়ারম্যানের বদমাইশের ষড়যন্ত্র এটা। নিজের বাবা মায়ের মৃত্যুর পর নিজের ভালোবাসার মানুষের মৃত্যুর খবর শুনে নীরব প্রায় পাগলের মতো করছিল, কিন্তু এলাকার কেউ নীরবের কথা বিশ্বাস করে না। নীরবকে বেধড়ক মারতে থাকে। নীরব শেষ পর্যন্ত প্রায় আধমরা হয়ে যায়। তখন ওসি নীরবকে জেলে নিয়ে যায়। প্রায় 4 মাস জেলে থেকে নীরবের বিরুদ্ধে কোনো প্রমাণ না পায় নীরবকে ছেড়ে দেওয়া হয়। নিজের বাবার দোকানে গিয়ে দেখে সেখানে আর দোকান নেই, সেই জায়গায় একটা বিশাল মল হয়ে গেছে। নীরব
নিস্তব্ধ হয়ে চিন্তা করে এখানে থাকলে হয়তো তার বাবা মায়ের স্মৃতি তাকে আঁকড়ে ধরবে। তাই সে শহরের দিকে যায়। শহরে এসে কোথায় কি করবে কিছু খুঁজে পাচ্ছিল না। তখন একটা ব্যাচেলার ফ্ল্যাটে থাকা শুরু করে। এখানকার পরিচিত ছিল ভয়াবহ। তখন তার এক বড় ভাইয়ের পরামর্শে সে পুলিশ ইন্টারভিউতে এবং সেখানে টিকে যায়। কিন্তু তার সাথীরা সবে বড় বড় পোস্টে ঘুষ দিয়ে চাকরি পেল। নীরবকে হাবিলদারের চাকরি করতে হয়। নীরব প্রায় 2 বছর চাকরি করে হাবিলদারের। অনেক কষ্ট করে কোনো মতে বাসা ভাড়া দিয়ে আর ডাল ভাত খেয়ে বেঁচেছিল। কিন্তু তার একমাত্র লক্ষ্য হলো চেয়ারম্যানকে ধ্বংস করে দেওয়া। কিন্তু কিছুতেই এটা সম্ভব হয়ে উঠছিল না। নীরব জ্বালা মনে নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। অনেক পরিশ্রম আর কষ্টের পরে সে হাবিলদার থেকে পদোন্নতি পেয়ে ইনচার্জ হয়। সেখানে আরও 1 বছর চাকরি করে। কিন্তু বড় বড় লোকেদের দিকে তাকে খুঁজে পাওয়া যায়। শেষে এক সন্ত্রাসীদের এক যুদ্ধে নীরবের বুদ্ধিমত্তা আর দুঃসাহসিকতার কারণে সে জেলা অফিস ইনচার্জের পদ পায়। বড় বড় আসামিদের ধরে আর তাদের শাস্তি দিয়ে সেই কালো ছেলেটাই সবার মন জয় করে নেয়। চারিদিক থেকে সাফল্যের চূড়া এসে পৌঁছে যায়। তখন সেই পদে 2 বছর চাকরি করার পর তাকে 1 মাস রেস্ট দিয়ে বিভাগীয় পুলিশ কমিশনারের পদ নিতে বলা হয়। নীরব যখন শুনে তাকে যে এলাকার পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে সে এলাকার তার নিজের এলাকা, তখন নীরব শান্ত থাকতে পারল না। 1 মাস রেস্ট না নিয়ে জয়েন হয়ে যায়। এরপরের ঘটনা আপনারা সবাই জানেন। নীরব নিজের নাম পাল্টে পুলিশে জয়েন হওয়ার সময় রকি রেখে দেয়। কারণ নীরব তখন হয়ে উঠেছিল ভয়ঙ্কর দুঃসাহসিক এক অভিসংবাদিত নেতা। সেদিনে সেই শান্ত কালো নীরব আজকের পুলিশ কমিশনার রকি। রকি কথাগুলো বলে থামে। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছিল। নিশা এটা দেখে কিছুটা অপরাধী সুরে বলে, সরি স্যার, আমি আপনার অতীতকে মনে করিয়ে দিয়ে আপনাকে কষ্ট দিতে চাইনি। সমস্যা নেই, এটা আমার একটা বাস্তব চিত্র। এতে আপনার কোনো দোষ নেই। যে কোনো সাধারণ মানুষই এটা নিয়েই চিন্তা করবে যে আমি দোষী। স্যার, আপনি কেন ওই মেয়েটার বাবা মায়ের সাথে দেখা করলেন না? কি করে দেখাবো বলো? এমনিতে তার বাবা মা, আমি কালো ছিলাম তাই বলে আমার সাথে তার মেয়ের সম্পর্ক মেনে নিতে পারেনি। এর মধ্যে মেয়ে খুন, বাবা মাকে একেবারে ধ্বংস করে দিয়েছিলাম। তার কথা তো চিন্তা করা দরকার। তা ঠিক। আচ্ছা, তো বিকাল তো প্রায় হয়ে গেল। এখন তো আমাদের ডিউটি শেষ। এখন কি আপনি চলে যাবেন? নিশা খেয়াল করলো সে রকির কথা শুনতে শুনতে প্রায় 4 ঘন্টা কাটিয়ে ফেলেছে। অদ্ভুত চোখে রকির দিকে তাকালো। এই শক্ত কঠিন মানুষটার ভেতরেও একটা বাচ্চার মতো মন আছে, একটা হৃদয় আছে, কিন্তু সেটা প্রকাশ করা অসম্ভব। মানুষের জীবনে এমন সময় আসে, সেই সময়টা মানুষকে পাথরের মতো শক্ত করে দেয়, কঠিন করে দেয়। রকি মায়াবী মুখটা দেখে সেটা উপলব্ধি করতে পারছিল নিশা। নিশা তখন রকিকে বলল, স্যার, বাসার দিকে যাবেন? গেলে আমিও তো সেদিকেই যাব, চলুন আমার সাথে। রকি আর নিশা বেরিয়ে গেল গাড়ি নিয়ে। রকি ড্রাইভ করছিল। তখন নিশা আর রকি দুজনেরই বাসা পেরিয়ে রকি গাড়িটা নিয়ে থামলো শহরের একটি বিশাল শপিং মলের সামনে। নিশা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, স্যার, এখানে কেন আনলেন? তোমাকে সরি, আপনাকে তুমি করে বলে ফেললাম। সমস্যা নেই স্যার, আপনি আমার সিনিয়র, বলতেই পারেন। আর আমি তুমি বলাটাই কমফোর্ট ফিল করি। ওকে, এটা হচ্ছে আমার বাবার সেই স্মৃতি মাখানো দোকান, যার কারণে আমার বাবাকে প্রাণে হারাতে হয়, আমার মাকেও প্রাণে হারাতে হয়, আমাকে ইতিম হতে হয়, আমাকে সমাজের চোখে দোষারোপ করা হয়। স্যার, বাবলুর কি হলো? ঠিক জানি না, তবে লোকের মুখে শুনেছি এটা মাদক পাচারের চক্রান্তের সাথে জড়িয়ে পুলিশদের সাথে সংঘর্ষে মারা গেছে। ঠিক হয়েছে, ওর এটাই শাস্তি হওয়া দরকার ছিল। রকি নিশাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে নিজের বাসার কাছে আসে। তবে সেটা তার সরকার থেকে পাওয়া বাসা নয়, সেটা তার বাবা মেয়ের স্মৃতি বিজড়িত সেই ছোট্ট কুঁড়ে ঘর, যে ঘরে তার জন্ম হয়েছিল, তার শৈশব কেটেছিল। সে ঘরের সাথে তার জীবনের সব স্মৃতি জড়িয়ে আছে। এই সেই ঘর, ঘরের চারপাশটা মাকড়সার জালে ভর্তি। টিনসেটের ঘরটাই টিন ফুটো হয়ে গেছে, গুদামের মতো পড়ে আছে। ঘরটার দিকে তাকিয়ে রকি নিজের চোখের অশ্রুগুলো বিসর্জন দিচ্ছে। অদ্ভুত মায়া জড়িয়ে আসে এই ঘরটার প্রতি। আজ 5 বছর পর নিজের ঘরকে দেখে রকি নিজেই চিনতে পারছিল না। রকি ঘরের ভিতর প্রবেশ করে প্রথমে নিজের বাবা মায়ের রুমের দিকটাই যায়। ঘরের খাটটা পোকায় ধরে মাটি হয়ে গেছে। চারিদিকে সেই নিস্তব্ধতা রকিকে আরও পুড়িয়ে দিচ্ছিল। নিজের বাবা মায়ের স্মৃতি জড়িয়ে থাকা জিনিসগুলো ছুঁয়ে দেখছিল। ধুলাবালি জমা,
বই, জামা কাপড়, নিজের মায়ের স্মৃতি জড়িয়ে থাকা জিনিসপত্র আর প্রয়োজনীয় জিনিসপত্র দেখে রকি মাটিতে বসে পড়ে। রকির অবস্থা দেখে নিশা রকিকে তুলে ধরে। এই প্রথম রকির গায়ে টাচ করলো নিশা। অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল, কিছুই বুঝতে পারছিল না নিশা। রকি কোনো মতে উঠে নিজের রুমে গেল। রুমে যেতেই রুমটার অবস্থা দেখে রকি অদ্ভুতভাবে তাকিয়ে থাকলো। কি ছিল তার রুমটা, আর কি হয়ে গেল? চারিদিকে তার ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা কাপড় আর বই খাতাগুলো এখনের একই রকম আছে। 5টা বছর বইগুলোর উপর পোকা পড়ে বইগুলোর অবস্থা অনেকটা মাকড়সার জালের মতো করে ফেলেছে। রকি আর কিছুক্ষণ এখানে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে আসলো। পিছন পিছন নিশাও আসলো। রকি গিয়ে গাড়িটা নিয়ে নিশাকে তার বাসায় নামিয়ে দিয়ে সে বাসায় চলে আসলো। বাসায় এসে খাওয়া দাওয়া না করেই শুয়ে কান্না করতে লাগলো। 5 বছর পর বাবা মায়ের স্মৃতি তাকে আঁকড়ে ধরছিল। রকি বাচ্চাদের মতো কান্না করছিল। ওদিকে চেয়ারম্যান বাসায় গিয়ে চিন্তা করে যায়। অনেক শুনেছে আহত বাঘ নাকি আরও ভয়ঙ্কর হয়, তাই সে খুব সতর্কতার সাথে কাজ করবে। যে করেই হোক রকিকে তার পাতা ফাঁদে পড়তে হবে, না হলে যে তার ধ্বংস নিশ্চিত। নিজের বাবাকে এমন চিন্তিত দেখে মিজান কাছে এসে জিজ্ঞেস করলো, আরে বাবা, তুমি এই সাধারণ একটা পুলিশ অফিসারের জন্য চিন্তা করছো? তুমি যদি অকর্মা সব কিছু বুঝে ফেলতে তাহলে তো আর আমার কোনো চিন্তাই ছিল না। বাবা, তুমি এটা বলতে পারলে? বলতে পারলাম কারণ আমি জানি তুমি একটা অকর্মা। যে ছেলেটা কতটা ভয়ঙ্কর হতে পারে তা একমাত্র আমি বুঝতে পারছি। সাধারণত একটা ছেলে কি করে বিভাগীয় পুলিশ হাই কমিশন হলো তা চারটিখানি কথা নয়, সব কিছু বুঝে শুনে কাজ করতে হবে। ওকে বাবা, তুমি যেরকম বলবে আমি সেরকমই চলবো। পরের দিন সকালবেলা রকি উঠে থানায় যায়। গিয়ে নিশাকে বলে গাড়ি রেডি করতে, মিজানকে অ্যারেস্ট করতে যাবে। নিশা অবাক হয়ে প্রশ্ন করে, স্যার, মিজানকে যে আমরা অ্যারেস্ট করতে যাব তার বিরুদ্ধে তো আমাদের কাছে কোনো প্রমাণ নেই। তুমি ভুলে যেও না, আমার বিরুদ্ধে ওদের কাছে কোনো প্রমাণ ছিল না। যেহেতু তার কাছে বিরুদ্ধে মামলা করা হয়েছে, অর্ডার অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে। ওকে স্যার, আমি গাড়ি রেডি করছি, আপনি আসুন। এরপর রাফি, রকি আর নিশা চলে যায় চেয়ারম্যানের বাড়িতে। চেয়ারম্যান হঠাৎ পুলিশের গাড়ি নিজের বাড়ির সামনে থেকে অবাক হয়ে যায়। বাইরে আসেন। কি হয়েছে, তোমরা সবাই এখানে কেন? তখন রাফি ভয়ে ভয়ে বলে, মিজান সাহেবের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করছে, তাকে অ্যারেস্ট করতে এসেছি। তাড়াতাড়ি মিজান কোথায় বলুন। কি বললে? আমার ছেলেকে অ্যারেস্ট করবে? কার এত বড় সাহস? এখানে সাহসের কি আছে? আপনার ছেলে অপরাধ করেছে, তাকে অ্যারেস্ট করতে হবে। এত কথা না বলে আপনার ছেলে কোথায় বলুন, না হলে আমরা ঘরে ঢুকতে বাধ্য হব। সাহস থাকলে আমার বাড়ির সামনে প্রবেশ করে দেখা। এতক্ষণ রকি দাঁড়িয়ে সব কিছু শুনছিল। যখন এই কথাটা বলল, রকি চেয়ারম্যান সাহেবকে ধাক্কা দিয়ে ফেলে ভিতরে গিয়ে সবগুলো রুম চেক করতে থাকলো একে একে। মিজান তখন নিজের বেডে শুয়েছিল। রকি গিয়ে লাথি দিয়ে বেড থেকে ফেলে দেয়। মিজান চমকে ওঠে। রাবিশ অফিসার, তুমি আমাকে লাথি মারলে কেন? তা তুই থানায় গেলেই বুঝতে পারবি। বলে রকি মিজানের কলারটা ধরে নিয়ে গাড়িতে ওঠায়। পেছন দিয়েছে এগিয়ে ধরতে এসেছে। রাফিদ আর নিশা তাদেরকে বেধড়ক পিটিয়েছে। কুত্তার বাচ্চা, তুই আমার ছেলেকে অ্যারেস্ট করেছিস, তোর জন্য ভয়ঙ্কর একটা শাস্তি অপেক্ষা করছে। চেয়ারম্যান তাড়াতাড়ি করে মন্ত্রীর কাছে ফোন দেয়, কিন্তু মন্ত্রী জানায় তার থেকে রকির পাওয়ার অনেক বেশি, তাই সে আইনমন্ত্রীর কাছে কল করতে বলে। আইনমন্ত্রীর কাছে কল করে। চেয়ারম্যান সব কিছু বলে তিনি দেখছেন বললেন। এর মধ্যে রকি মিজানকে নিয়ে জেলে বন্দি করে রাখে। মিস নিশা, আপনি একটা লাঠি রেডি করুন তো। ওকে স্যার, রেডি করছি। সামনে মাটিতে মিজান বসে আছে, পাশে বসে আছে রকি। রকি একের পর এক প্রশ্ন করে যাচ্ছে মিজানকে, কিন্তু মিজান কোনো উত্তর দিচ্ছে না। তখন রকি লাঠিটা হাতে নিয়ে মিজানকে কয়েকটা আঘাত করে। মিজান সহ্য করতে না পেরে বলে, প্লিজ আমাকে আর মেরো না, আমি আর সহ্য করতে পারছি না, আমি সব বলছি। মিজান ভয়ে ভয়ে বলতে শুরু করে, যখন কিয়া নামক মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে যেত তখন আমার কয়েকজন বন্ধু মিলে ওদেরকে ডিস্টার্ব করতাম, কিন্তু একদিন কিয়া নামক মেয়েটা কলেজের সব ছাত্রছাত্রী নিয়ে প্রতিবাদ করতে শুরু করে আমাদের বিরুদ্ধে। তাই আমি রেগে গিয়ে পরের দিন কলেজ থেকে ফেরার সময় ওকে তুলে নিয়ে ধর্ষণ করে মেরে ফেলি। কথাটা শোনা মাত্র রকি আরো জোরে জোরে মারতে শুরু করে। মিজান চিৎকার করছে। মিজানের চিৎকার পুরো থানাটা কম্পিত হচ্ছে। আমি তো সব বলে দিলাম, তাহলে মারছো কেন? তখনই চৌধুরী সাহেব থানায় আসেন। এসে নিজের ছেলের এই অবস্থা দেখে তিনি চিৎকার করে বলেন, এই ছেলে, কতবার বলেছি আমার ছেলেকে দাও, না হলে কিন্তু তোমার জীবনে অনেক বড় বিপদ অপেক্ষা করছে। রকি তখন মিজানকে আরো জোরে বাড়ি দিতে শুরু করে। মিজান চিৎকার করে বলে,
বাবা তুমি আমাকে বাঁচাও, এই ছেলেটা আমাকে মেরে ফেলছে, প্লিজ আমাকে তুমি বাঁচাও। রকি, আরেকটা বারে তুমি যদি আমার ছেলেকে মারো তাহলে কিন্তু তোমার জন্য ঘোর বিপদ অপেক্ষা করছে। রকি তখন রাগান্বিত কণ্ঠে বলে, মিস নিশা, আপনি ওনাকে বলে দিন তার ছেলের উপর রিমান্ডের অর্ডার এসেছে, তাই কোনো অফিসারকে এই কাজে বাধা দেওয়ার অপরাধে তাকে আমি কিন্তু অ্যারেস্ট করতেও পারি। এ কথা শুনে কবির চৌধুরী কিছুটা থমকে যান। থমকে গিয়ে বলেন, কে আমার ছেলের বিরুদ্ধে রিমান্ডের ওয়ারেন্ট জারি করলো? ওর বিরুদ্ধে কি কোনো প্রমাণ আছে? মিস নিশা, আপনি ওনাকে বলে দিন তার ছেলে নিজের মুখে সব কিছু স্বীকার করেছে, তাই আর এক মুহূর্ত যদি উনি এখানে দাঁড়িয়ে থাকেন তাহলে আমি তাকে গ্রেপ্তার করতে বাধ্য হব। তুই কিন্তু খুব বড় ভুল করছিস, এর জন্য কিন্তু তোকে পস্তাতে হবে। তাই ভালোই ভালোই বলছি, ছেড়ে দে আমার ছেলেকে। মিস নিশা, আপনি ওনাকে গ্রেপ্তার করুন। কথাটা শুনে কবির চৌধুরী থানা থেকে বেরিয়ে যান আর রকি মিজানকে কয়েকটা আঘাত করে বেরিয়ে আসে। ওদিকে কবির চৌধুরী নিজের ছেলের এমন অবস্থা দেখে নিজের অবস্থার কথা চিন্তা করতে থাকেন। যদি কখনো তিনি ধরা পড়েন তাহলে এই ছেলেটা তাকে জ্যান্ত পুঁতে ফেলবে। তাই তিনি আবার আইনমন্ত্রীর সাথে সুপারিশ করতে থাকেন। তখন আইনমন্ত্রী মিজানকে ছাড়ার সুপারিশনামা পাঠিয়ে দেন। চেয়ারম্যান সেটা নিয়ে চলে যায় থানায়। তখন রকি বসে ফাইলগুলো দেখছিল। এই নিন অফিসার, আমার ছেলের মুক্তির জন্য আইনমন্ত্রীর কাছ থেকে সুপারিশ, এখনই আমার ছেলেকে ছেড়ে দিন। রকি হাতে নিয়ে দেখে এতে লেখা আছে মিজানের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় তাকে গ্রেপ্তার এবং রিমান্ডের সব ওয়ারেন্ট বন্ধ করতে হবে এবং অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। এটা দেখার পর রকি কাগজটা ছিঁড়ে ফেলে। এই ছেলে, এটা কি করলি? আমার এত কষ্ট করে আনা সুপারিশনামা তুই ছিঁড়ে ফেলে দিলি। তোর চাকরি কিন্তু থাকবে না, রাস্তায় বসতে হবে তোকে। আরে পাগল, এটাতে লেখা আছে তোর ছেলের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, কিন্তু শোন তোর ছেলে কি স্বীকার করেছে। রকি নিজের ফোন থেকে একটা রেকর্ডিং চালু করে চেয়ারম্যানকে শোনায়। সেখানে স্পষ্ট মিজান সব কিছু স্বীকার করেছে। চেয়ারম্যান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এখন তো শুনে নিয়েছিস, তাহলে এখন সোজা বাড়ি চলে যা। তুই কি আমার উপর প্রতিশোধ নিতে যাচ্ছিস? কিসের প্রতিশোধ? আপনাকে আপনার অপরাধের শাস্তি যদি পেতে চান তাহলে আপনাকে 7 বার যে জীবন করে আপনাকে আবার ফাঁসিতে ঝুলাতে হবে, তবেই আপনার শাস্তি পূরণ হবে। ভুল করছিস অফিসার, তুই আমার সাথে লাগতে এসে খুব বড় ভুল করছিস। এর জন্য কিন্তু তোকে পস্তাতে হবে। আরে আমি কিসের ভুল করেছি? তোর যা ইচ্ছা করে নে, তোর ছেলেকে ফাঁসি হতে কেউ বাঁচাতে পারবে না। নিজের ছেলের ফাঁসির কথা শুনে চেয়ারম্যান সাহেব কিছুটা ভয় পেয়ে যান। প্লিজ, আমি তোর কাছে রিকোয়েস্ট করছি, তুই আমার ছেলেকে ছেড়ে দে। কিছুতেই সম্ভব না আপনার ছেলেকে ছাড়া, কারণ আপনার ছেলে একজন খুনি, সাথে ধর্ষক। ও না হয় একটা ছোট ভুল করেছে, তাই বলে এমন একটা শাস্তি দিতে হবে? ওকে ছেড়ে দে। কি বললেন? একজন মানুষকে খুন করা আপনার কাছে সামান্য একটা অপরাধ? মানুষের জীবন কি এতই সোজা? দেখ অফিসার, তোর সাথে আমি একটা চুক্তিতে আসতে চাই, তুই আমার ছেলেকে ছেড়ে দে। বলে একটা টাকার বান্ডিল রকির দিকে এগিয়ে দেয়। রকি সেটা এনে ছুঁড়ে মারে চেয়ারম্যানের মুখে। একজন পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে এখনই আপনাকে গ্রেপ্তার করব। গ্রেপ্তারের কথা শুনে চেয়ারম্যান কিছুটা ভয় পেয়ে থানা থেকে বেরিয়ে যায়। এরপর নিশা আসে। নিশা এসে রকিকে বলে, স্যার আমি কালকে আসতে পারবো না। কেন, কি হয়েছে? স্যার কালকে আমার ছুটি দরকার, আমার আম্মুর জন্মদিন কালকে। হোয়াট এ গুড নিউজ! কংগ্রাচুলেশন, আপনার আম্মুকে আমার শুভকামনা জানাবেন। স্যার কালকে যদি আমার বাড়িতে একটাবার আসতেন আমি অনেক খুশি হতাম। আমি এগিয়ে গিয়ে কি করব? আপনি আসলে কিন্তু আমি অনেক খুশি হব। আম্মু আপনাকে দেখবে বলেছে। ওকে, দেখব চেষ্টা করে। আজব, আমার মতো কালো একজন মানুষকে কেন দেখতে চাইবে? আপনি কথায় কথায় নিজেকে ছোট করেন, এটা কিন্তু ঠিক না। আল্লাহ যাকে যেভাবে সৃষ্টি করেছেন সে সেভাবেই সুন্দর। তা ঠিক, কিন্তু তুমি অনেক সুন্দর করে কথা বলো। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এখন কি বাসায় চলে যাবেন? জি না স্যার, এখন আম্মুর জন্য কিছু গিফট কিনে তারপর যাব। ওকে, তাহলে চলুন। স্যার আপনি যাবেন আমার সাথে? হ্যাঁ, যাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ স্যার। আরে আপনি কথায় কথায় এরকম থ্যাংক ইউ করেন কেন? সরি স্যার। আপনি ওকে রাফি সাহেবের মতো এখন সরি স্যার বলা শুরু করবেন?
নিশা হেসে আপনি আসুন বলে চলে গেল। রকি পিছন পিছন গেল। শপিং মলে ঢুকে নিশা শপিং করতে শুরু করে। ওদিকে নীল একটা শাড়ি দেখাই চোখ আটকে যায় রকি। সেই দোকানটাতে ঢুকে শাড়িটা নিয়ে আসতে যাবে, তখন আরেকটা শাড়ি নেয় নিশার মায়ের জন্য। নিশা তখন অন্য দোকানে ছিল। রকিকে শাড়ি কিনতে দেখে কাছে আসলো নিশা, জিজ্ঞেস করলো, স্যার দুটা শাড়ি আপনি কার জন্য কিনলেন? একটা তোমার মায়ের জন্য আর একটা তোমার জন্য। অনেক পছন্দ হয়েছে, তোমাকে সবসময় ফর্মাল ড্রেসে দেখি, তাই এই শাড়িটা পরলে আপনাকে অনেক সুন্দর লাগবে। আমি তো শাড়ি পরতে পারি না। পারেন না? শিখে নেবেন। ওকে, থ্যাংক ইউ। আবার থ্যাংক ইউ। ওকে, সরি। বলেই নিজের জিভে কামড় দিল। পরদিন সকাল সকাল উঠে নিশার বাসার দিকে গেল। রকি প্রথমে বাসে ঢুকতে গিয়ে কিছুটা ইতস্তত বোধ করলো। বাসের কলিং বেল বাজেতেই নিশা এসে দৌড়ে দরজা খুলে দেয়। স্যার আপনি এসে গেছেন? হ্যাঁ, চলে আসলাম। আমি অনেক খুশি হয়েছি স্যার, ভিতরে আসুন প্লিজ। রকি খেয়াল করলো বাড়িটা অনেক সুন্দর। বাড়ির ভিতরে যেতে নিশার মা এসে রকিকে উষ্ণ অভ্যর্থনা জানালো। কেমন আছো বাবা? খুব ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। নিশার মুখে তোমার নাম অনেক শুনেছি, কিন্তু কখনো দেখি নাই। আজ তুমি এসেছো, এতে আমি অনেক খুশি হয়েছি। এভাবে বলবেন না আন্টি। আচ্ছা চলো চলো, আমরা কেক কাটবো। বলে নিশা লাফাতে শুরু করলো। রকি খেয়াল করলো নিশা আজ তার দেওয়া সেই শাড়িটা পরেছে। অসম্ভব সুন্দর লাগছে তাকে। রকি কিছুতেই চোখ ফেরাতে পারছে না। এরপর এরকম বাচ্চামা আর লাফানো দেখে রকি অবাকের উপর অবাক হচ্ছে। এরপর নিশার মা আর রকি মিলে কেকটা কাটে। নিশার মাকে রকিকে খাইয়ে দেয়। এই তিনজন নিয়েই তাদের পার্টি সম্পূর্ণ হয়। এরপর নিশার মা রকির জন্য অনেক কিছু রান্না করে রকিকে খেতে বসে। ওদিকে রকি অনেকদিন পর নিজের মায়ের মতো এরকম কাউকে তো রান্না করতে দেখে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। এটা দেখে নিশা অবাক হয়ে জিজ্ঞেস করলো, স্যার কি হয়েছে? আপনি কান্না করছেন কেন? না তেমন কিছু না, মায়ের কথা অনেক মনে পড়ছিল তাই। তখন নিশার মা পাশ থেকে পড়ল, কেন, কি হয়েছে তোমার মায়ের? মারা গেছে 5 বছর আগে। কথাটা যেন রকি তার জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে বলল, কারণ তার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। তখন নিশার মা বলে উঠল, মা মারা গেছেন তো কি হয়েছে? আমি কি তোমার আরেক মা না? তুমি আমার ছেলের মতো। রকি উঠে নিশার মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এটা দেখে নিশা অদ্ভুত চোখে তাকিয়ে থাকে রকির দিকে। বাইরে থেকে মানুষটাকে দেখে যতটা শক্ত আর কঠিন মনে হয়, মানুষটা ঠিক ততটাই আবেগী। রকির পার্সোনালিটি মুগ্ধ করে নিশাকে। অদ্ভুত এক মানুষ। রকিকে এমন কাঁদতে দেখে নিশার মা বলে, পাগল ছেলে, এরকম কান্না করিস কেন? এবার কিন্তু বকা দেব। রকি নিশার মায়ের কথাই মুচকি হেসে খেতে বসে। নিশার মা রকির প্লেটে বারবার খাবার তুলে দিচ্ছিলেন আর রকি নানা করছিল। এসব দেখে নিশা শুধু তাকিয়েছিল রকির দিকে আর মুচকি মুচকি হাসছিল। ওদিকে চেয়ারম্যান কি করবে বুঝতে পারছিল না। সে তার মাস্টার প্ল্যান এবার করে ছাড়বে, তাই তার সব লোকেদের এক জায়গায় জড়ো করলো। অনেক ধন্যবাদ মিস নিশা, তোমার জন্য আমার জীবনের সেরা একটা দিন কাটালাম। বাবা মা মারা যাওয়ার পর 5 বছর এই প্রথম একটা ভালো দিন কাটালাম। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। এখন আপনি আমার মতো শুধু থ্যাংক ইউ করছেন কেন? আচ্ছা ওকে, সরি। রাফি সাহেবের মতো শুধু সরি বলছেন। ওদিকে রকি অনেক দিন পর নিজের পরিবারের মতো কাউকে পেয়ে অনেক খুশি হয়। আজকের দিনটা তার অনেক ভালো কেটেছে। তাই বাসায় আসার সময় নিশাকে বলে। রকি হেসে বিদায় জানিয়ে চলে আসলো। এসে বাসায় না গিয়ে সোজা থানায় গেল। থানায় গিয়ে ফাইলটা নিয়ে আরও প্রুফটা নিয়ে বেরিয়ে গেল হাইকোর্টের জাস্টিসের কাছে। গিয়ে তার সাথে কথা বলো, প্রমাণ সব কিছু দেখে এত বড় অপরাধীকে যত তাড়াতাড়ি সম্ভব ফাঁসি দেওয়ার কথা জানালো। রকি ফিরে আসলো। এরপর এসে রাফিকে ডেকে পাঠালো। জি স্যার বলেন। আপনি কালকে সকালে যাবেন, চেয়ারম্যানের বাড়িতে গিয়ে বলবেন নিজের ছেলেকে শেষবারের হলেও দেখে নিতে, কারণ আগামীকাল পরশু তার ছেলের ফাঁসি দেওয়া হবে। বলেন কি স্যার, এটা কি করে সম্ভব? আর আমি গেলে তো লোকটা আমাকে মেরেই ফেলবে। আরে মিয়া, আজব লোক তো আপনি। আপনাকে যেটা অর্ডার করেছি ওটাই করেন। কিভাবে কি সম্ভব এটা আপনার দেখার বিষয় না। সরি স্যার। জীবনে তো একটাই শব্দ শুধু শিখেছেন, সরি স্যার। এটা না করে কাজে মনোযোগ দিন। কালকে ভোরে আপনি চলে যাবেন চেয়ারম্যানের বাড়িতে। ওকে স্যার। এরপর রকি নিজের বাসায় চলে আসে আর রাফি সেখানেই দাঁড়িয়ে থাকে।
কালকে হয়তো আমার জীবনের শেষ দিন, কেননা ওই চেয়ারম্যান এই কথা শুনলে আমাকে তো জ্যান্ত পুঁতে ফেলবে। আল্লাহ জানে কি হবে কালকে। রাফি, তুই তো শেষ। ওদিকে রাতের বেলা শুয়ে আছে চেয়ারম্যান। হঠাৎ করে স্বপ্নে দেখলো কেউ তাকে ফাঁসির কাঠগড়ায় নিয়ে দাঁড় করিয়েছে। সে চিৎকার করছে, কিন্তু তার চিৎকারে সবে হাসি ঠাট্টা করছে। এটা দেখে চেয়ারম্যান লাফ দিয়ে ওঠে। এটা কিছুতেই হতে পারে না, আমি শেষ করে দেব, সব সব শেষ করে দেব। চেয়ারম্যান হাঁপাতে শুরু করলো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে আসেন চেয়ারম্যান সাহেব। তখন রাফি এসে প্রবেশ করলো। এত সকালে রাফিকে দেখে অবাক হয়ে চেয়ারম্যান জিজ্ঞেস করলো, আরে তুমি এত সকালবেলা আমার বাসায় কেন? চেয়ারম্যান সাহেব, কালকে আপনার ছেলে মিজানের ফাঁসি আপনি শেষ দেখা করতে হলে দেখা করে নেবেন আজকে গিয়ে। কি বললে? কে আমার ছেলেকে ফাঁসি দেবে? তাকে আমি শেষ করে দেব, তাকে আমি শেষ করে দিব। কার এত বড় সাহস? তোমার এত বড় সাহস হলো কি করে আমার কাছে এই খবর নিয়ে আসার? বলে রাফির কলারটা শক্ত করে ধরলো। রাফি ভয়ে ভয়ে বলল, দেখুন চেয়ারম্যান সাহেব, এতে আমাদের কিছু করার নেই। এটা রাফি স্যারের আদেশ। আমাকে শুধু নিউজটা দিতে বলছে কালকে রাত 12টায় আপনার ছেলের ফাঁসি। দেখা করতে হলে করে নিয়েন। না, এটা কিছুতেই হতে পারে না। ওই রকিকে আমি ধ্বংস করে দিব, ওই রকির জীবন আমি নিয়ে নিব। রাফি অনেক কষ্ট করে নিজের হাত ছাড়িয়ে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। অনেক কষ্ট এসেছি, আর একটু হলেই তো সোজা উপরে চলে যেতাম। ভাগ্যিস তাড়াতাড়ি চলে আসছি। আল্লাহ তুমি বাঁচাও। থ্যাঙ্কস গড। চেয়ারম্যান সুযোগ খুঁজতে থাকে রকিকে ধরার, কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছে না। ওদিকে রকি এসে থানায় দেখে নিশা বসে কি যেন একটা ফাইল দেখছে। কি মিস নিশা, আপনি এত মনোযোগ দিয়ে কি দেখেন? কিছু না স্যার, এমনি একটা ফাইল দেখছি। তা কফি খাবেন? রকির মুখে এই কথা শুনে তো আকাশ থেকে পড়ল নিশা। কি বলে লোকটা, যে কিনা নিজের চা খায় না, সময় শেষ হয়ে যাবে বলে আজ সে কিনা বলছে কফি খাওয়ার কথা। নিশা বিস্মিত কণ্ঠে বলে, স্যার আপনার কি জ্বর টর হয়েছে? কেন, জ্বর হতে যাবে কেন? না, আপনি কফি খাওয়ার কথা বলছেন তাই বললাম। তো আমি কি কখনো কফি খাওয়ার কথা বলতে পারি না? ঠিক তা না, তবে আপনার মুখে এই কথা শুনে অবাক লাগছে। আপনি কি যাবেন নাকি যাবেন না? স্যার যাব না কেন, অবশ্যই যাব। তা উপলক্ষ কি? কেন, আপনি কি এখনো খবর পান নাই? কি খবর স্যার? কাল রাত 12টার সময় মিরাজের ফাঁসি দেওয়ার অর্ডার এসেছে। এত তাড়াতাড়ি কি করে সম্ভব স্যার? সেটা আপনাকে না বুঝলেও চলবে। এখন যাবেন কি না সেটা বলেন। গেলে চলেন, না গেলে থাকেন। বলে রকি হাঁটতে শুরু করলো। নিশাও পেছন পেছন যেতে শুরু করলো। তারা থানা থেকে একটু দূরে একটা কফি হাউসে গিয়ে পৌঁছলো। নিশা রকি বসে কফি খাচ্ছিল। নিশা অনেক গল্প করছিল আর হাসছিল। এটা দেখে রকি শুধু তাকিয়েছিল। কি আছে এই মুখটার মধ্যে? মনে যেন তোলপাড় হয়ে যাচ্ছিল। কি মায়া এই মেয়েটার মুখে। তাকিয়ে থাকতে ইচ্ছে করে, বছরের পর বছর। চোখ ফেরাতে ইচ্ছে করে না তার সেই মায়াবী মুখটার থেকে। কি স্যার, এভাবে দেখে কি দেখেন? কিছু না, এমনি দেখতেছিলাম। স্যার আপনার কি রিমা নামক মেয়েটার কথা মনে পড়ে? এই কথা শোনার পর রকির মুখটা কিছুটা কালো হয়ে গেল। এটা লক্ষ্য করে নিশা বলল, আমি আপনাকে কষ্ট দিতে চাই না স্যার। না না, সমস্যা নেই। সত্যি কথা বলতে ওর কথা খুব আমার মনে পড়ে যায় যখন আমি একা থাকি। যখন আমার বাবা মায়ের কথা আমার খুব মনে পড়ে যায়, তখন ওর দুষ্টুমির কথাগুলো আগে আমি ঘুমাতে পারতাম না, কিন্তু এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছি। ও আচ্ছা। তাহলে এখন তো অনেক দেরি হয়ে গেল, চলেন, থানায় তো কাজ আছে। জি স্যার, চলুন। রনি আসতেই দেখতে পেল চেয়ারম্যান এসে থানায় বসে আছে। আমার ছেলেকে বন্দি করে রেখে এখানে প্রেম করা হচ্ছে? কি সব আবোল তাবোল বলছেন আপনি? যা বলছি ঠিকই বলছি। একটা মেয়েকে মেরে ফেলে আবার আরেকটা মেয়েকে ধ্বংস করতে চাচ্ছে এই ছেলেটা। মেয়ে নিয়ে রং তামাশা করার জায়গা কি এই থানা? চেয়ারম্যানের কথায় নিশা শুধু তাকিয়ে দেখছিল। রকিকে ঠাস করে চেয়ারম্যানের গালে একটা থাপ্পড় মেরে দেয়। রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলে, আপনি বড় মানুষ, তাই আপনাকে সম্মান করে কখনো গায়ে হাত তুলিনি, কিন্তু আপনি গায়ে হাত তুলতে বাধ্য করেছেন। আপনাকে আপনি করে বলার জন্য যোগ্যতা রাখেন নাই, তোকে তুই করে বলা উচিত। তুই একটা দুশ্চরিত্র লোক, তাই তুই সবাইকে দুশ্চরিত্র ভাবিস। নাকি ছেলের ফাঁসির কথা শুনে পাগল টাগল হয়ে গেলি? তোর কত বড় সাহস, তুই আমার ছেলেকে ফাঁসি দেওয়ার কথা বলিস? এখন দেখ তোর আমি কি করি। বলে চেয়ারম্যান পকেট থেকে একটা ফোন বের করে দেখায়। রকি ফোনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। সেলিম সাহেবকে ঘরের ভিতর বেঁধে রেখে ঘরের বাইরে বোম ফিট করা হয়েছে। এটা কি করছিস তুই? কি ভেবেছিস এই কবির চৌধুরী কোনো কাঁচা খেলোয়াড় নয়? তোদের মতো কত অফিসারকেই
কবির চৌধুরী কেটে পকেটে ঢুকিয়ে রাখে। এখন যদি ওই সেলিমকে বাঁচাতে চাস তাহলে আমার ছেলেকে কোনো কথা না বলে ছেড়ে দে। তোর ছেলেকে কিছুতেই ছাড়ানো সম্ভব হবে না, অসম্ভব। তুই যা ইচ্ছা করে ফেল। এই রিমোটটা দেখতে পাচ্ছিস? ওই বোমের রিমোট কিন্তু আমার হাতে। আমি 1 থেকে 10 পর্যন্ত করব। এর মধ্যে সিদ্ধান্ত নিয়ে নে কি করবি। নিজের বাবার কর্মচারীকে বাঁচাতে চেষ্টা করবি নাকি আমার ছেলেকে ফাঁসি দিবি। যদি তুই আমার ছেলেকে ফাঁসি দিস তাহলে আমি ওই সেলিমকে আর তার পরিবারকে বোম দিয়ে উড়িয়ে দিব। তখন কিন্তু একটা নিরাপদ লোকের মৃত্যুর জন্য তুই দায়ী হবি। ভালোই ভালোই বলছি, রিমোটটা আমার হাতে দিয়ে দে। আঙ্কেলের কোনো ক্ষতি করিস না, নাহলে খুব খারাপ হয়ে যাবে। 1, 2, 3 তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নে। আমি কিন্তু রিমোটে চাপ দিব। ভয়ঙ্করভাবে হেসে ওঠে চেয়ারম্যান। ওদিকে রকি কি করবে বুঝতে পারছে না। নিশো চুপচাপ দাঁড়িয়ে আছে। সে রকির কাছে এসে বলে, স্যার আপনি প্লিজ মিজানকে ছেড়ে দিন, নইলে লোকটা একটা নিরপরাধ লোককে মেরে ফেলবে। এটা কি করে হয় নিশা? এ একটা ফাঁসির আসামি। আচ্ছা, ওকে ছেড়ে দিলে আমরা পরে ধরতে পারবো, কিন্তু একটা মানুষের জীবন চলে গেলে তাকে কিন্তু আর আমরা ফিরে কখনোই পাবো না। কি হলো অফিসার, কি সিদ্ধান্ত নিলে? 4, 5, 6 আর মাত্র বাকি আছে। এর মধ্যে সিদ্ধান্ত নিয়ে নাও, কি করবে? রকি নিশাকে কিছু একটা ইশারা করে। নিশে চলে যায় সেখান থেকে। আর রকি চোখ বন্ধ করে বলে ওঠে, ওকে, আমি মিরাজকে ছেড়ে দিচ্ছি। তুই রিমোটটা আমার হাতে দিয়ে দে। না, আগে আমার ছেলেকে ছেড়ে দে। আমি তোকে কেমনে বিশ্বাস করি? না, তুই আগে আমার হাতে রিমোটটা দে। তুই আমাকে বিশ্বাস করিস না, আর আমি কি তোকে বিশ্বাস করি যে আমি তোর হাতে রিমোটটা দিয়ে দিব? ওকে, তাহলে রিমোটটা এই টেবিলের উপরে রাখ। রকির কথা মতো চেয়ারম্যান টেবিলের ওপর রিমোটটা রাখে। রকি তখন একটা অফিসারকে ইশারা করে মিজানকে ছেড়ে দিতে। তখন অফিসার মিজানকে নিয়ে আসে। মিজান নিজের বাবাকে দেখে মিজান হাসতে হাসতে বলে, অফিসার কি বলেছিলাম, আমাকে তোরা কিছুই করতে পারবি না। আমার কথা মিলল তো? রকি শুধু চোখ বন্ধ করে সবকিছু সহ্য করে যাচ্ছিল, কিছুই বলছিল না। ওদিকে চেয়ারম্যান আর মিজান হাসতে হাসতে থানা থেকে বেরিয়ে গেল। রকিও পেছন পেছন গেল। ওদিকে নিশা গিয়ে সেলিম সাহেবের বাসায় যায় ওনাকে উদ্ধার করতে, কিন্তু ওখানে গিয়ে দেখে সেলিম সাহেবের বাসায় অনেক লোক। ভিতরে যেতে দেখে কেউ সেলিম সাহেবকে গলা কেটে মেরে ফেলেছে। নিশা তাড়াতাড়ি করে ফোনটা বের করে রকিকে কল করে। মিস নিশা, কি হয়েছে? কাজ কি সাকসেসফুল? সর্বনাশ হয়ে গেছে স্যার, সেলিম সাহেবকে কেউ গলা কেটে হত্যা করেছে। হোয়াট? কি বলছো তুমি? জি স্যার, আমি আসার পর দেখি অনেক লোক। তখনই কেউ পেছন থেকে নিশার মাথায় আঘাত করে। নিশা ছিটকে পড়ে যায়। ওদিকে আঘাতের শব্দে রকি বলে ওঠে, হ্যালো মিস নিশা, কি হয়েছে? হ্যালো হ্যালো। কিন্তু ওপাশ থেকে আর কোনো শব্দ আসেনি। নিশাকে কয়েকজন লোক একটা বস্তায় ভরে নিয়ে যায়। ওদিকে চেয়ারম্যান আর চেয়ারম্যানের ছেলেকে নামতে দেখে তাড়াতাড়ি গিয়ে রকি ধরতে যায়, কিন্তু তখনই তার মুখে কেউ কিছু একটা শুকিয়ে দেয়। এরপর আর কিছুই মনে নেই রকির। তবে কি তারা চেয়ারম্যানের ফাঁদে পা দিল? রকিরা যখন চোখ খুলো তখন দেখলো তার পাশে নিশাকে একটা চেয়ারের সাথে বাঁধা, মুখে অনেকগুলো আঁচড়ে দাগ। তার মানে কি ওরা অনেকগুলো থাপড় মেরেছে? মাইমের মুখটার থাপড়ের কারণে লাল হয়ে গেছে। রকির রাগ হচ্ছে প্রচণ্ড এটা দেখে, কিন্তু কেউ নেই আশেপাশে। প্রায় 30 মিনিট পর নিশার জ্ঞান ফিরল। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। পাশে তাকিয়ে দেখলো রকি তার দিকে অদ্ভুতভাবে চেয়ে আছে। স্যার আপনি এখানে কিভাবে? আমরা দুইজনই চেয়ারম্যানের পাতা ফাঁদে পা দিয়েছি। তার মানে এসব কিছু তার প্ল্যান ছিল? হ্যাঁ, আমরা বুঝতে পারিনি। এখন যে করে হোক আমাদের এখান থেকে বের হতে হবে। তখনই দরজার শব্দ শুনতে পেল। বুঝতে পারলো হয়তো কেউ একজন এসেছে। নিশার রকি দুজনেই দরজার দিকে তাকালো। দুজনেই স্তব্ধ। সামনে আর কেউ নেই। রাফি দাঁড়িয়ে আছে, সাথে চেয়ারম্যান আর মিজান, আরও কিছু ছেলে। রাফি, তুমি? রকি আর নিশা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। দুজনেই অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। কেন আমি বারবার সরি বলে আমাকে এত কথা শোনালে? আমাকে তো আপনারা একজন চাকরির থেকে কম দাম দিয়েছেন, কিন্তু দেখেন আজ আমার কারণে আপনারা এখানে বাধা অবস্থায় আছেন। পুলিশের ওই ড্রেসটা পরার তো তোর কোনো অধিকার নেই। ওটা তুই খুলে ফেলে দে। টাকার জন্য নিজের দেশের সাথে বেইমানি করা তোর মতো বিশ্বাসঘাতকের ওই ড্রেস পরা কোনোদিনও অধিকার নেই। আরে কি এই ড্রেস নিজে খেয়ে পরে বাঁচতে পারে না, ওই ড্রেস দিয়ে কী হবে? আমরা টাকার জন্য এই ড্রেস পরি নাই রে বিশ্বাসঘাতক। আমরা দেশকে বাঁচানোর জন্য, এই দেশের মানুষকে বাঁচানোর জন্য এই ড্রেস পরেছি। দেশের মানুষকে বাঁচাতে গিয়ে কি নিজে মারা যাব?
যদি নিজে না বাঁচতে পারিস তাহলে এই ড্রেসটা পরে কী লাভ? শপথ করার সময় কি বলিস নাই যে নিজের দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করলাম? ওইসব কত কথাই তো মানুষের মুখে বলে, সব কিছু কি বাস্তব প্রকাশ করা যায়? বাস্তবতা বড় কঠিন। টাকার কাছে সব কিছু বিকৃত হলে শুনুন ওই দিনের কথা। ফ্ল্যাশব্যাক। যখন রাফি বেরিয়ে আসছিল মিজানের ফাঁসির কথা বলে, তখন চেয়ারম্যান তাকে আবার ধরে নিয়ে ভিতরে যায়। চেয়ারম্যান সাহেব, সত্যি বলছি, আমি এসবের মধ্যে নেই, শুধু স্যারের হুকুম পালন করছি। স্যারের হুকুম পালন করে কি পেটে ভাত জুটবে রে পাগলা? আমার কথা শোন, টাকার বিছানায় ঘুমাবে। কি বলছেন? আমি কি টাকার জন্য নিজের দেশের সাথে বেইমানি করব? তুই একজন কিছুতেই দেশকে পরিবর্তন করতে পারবি না, এর চেয়ে বরং নিজেকে পরিবর্তন করে নে। সুখে থাকবি, ভালো থাকবি। কি বলতে চাইছেন আপনি? তুই আমার হয়ে কাজ কর, ওদের সব ইনফরমেশন আমাকে দে, আমি তোকে টাকার বিছানায় শুয়ে রাখবো। না, এটা আমি করতে পারি না। তখন চেয়ারম্যান 10 লক্ষ টাকা রাফিকে দিয়ে বলে, এ নে, এখানে 10 লক্ষ টাকা আছে, তোর প্রায় 3 বছরের বেতনের একসাথে দিয়ে দিলাম। কাজটা হয়ে গেলে আরও 20 লক্ষ টাকা দেব। একবার ভেবে দেখ, এত কষ্ট করলি, এত কিছু করলি, কিন্তু কি পেলি? মাস শেষে 13 থেকে 14,000 টাকা। কিন্তু একটা ইনফরমেশনের কারণে তুই 10 লক্ষ টাকা পেয়ে যাচ্ছিস, আর 2 দিনের একটা কাজের জন্য 20 লক্ষ টাকা পাবে। জীবনের সাথে আর যুদ্ধ করতে হবে না তোকে। রাফি একটু চিন্তায় পড়ে যায়। টাকাগুলো দেখে ভাবতে থাকে, জীবনে তো এই টাকাগুলো কখনো সে একসাথে রোজগার করতে পারবে না, কখনো একসাথে এতগুলি টাকা সে দেখেনি। তখন বলে, ওকে, আমি কাজ করতে রাজি আছি, কিন্তু আমাকে ফাঁসাবেন না। আরে তোকে কে ফাঁসাবে? ওরা বেঁচে থাকলে তো তোকে ফাঁসাবে। তুই নিশ্চিতে আমার সাথে কাজ কর, এই টাকাগুলো নিয়ে চলে যা। তখন টাকাগুলো নিয়ে রনি থানায় ফিরে আসে। এসে রকি সব ইনফরমেশন চেয়ারম্যানকে জানায়। বাস্তব, সামান্য করা টাকার জন্য নিজের দেশের সাথে বেইমানি করলে এই বেইমানির কথা ইতিহাসে লেখা থাকবে। হয়তো আমরা মরে যাব, কিন্তু তোর বিশ্বাসঘাতকতার কথা কোনোদিনও কেউ ভুলবে না। আমি হাবিলদার থেকে পুলিশ হাই কমিশনার হয়েছি, 5 বছরে অনেক কষ্ট করেছি, কোনোদিনও টাকার দিকে তাকায়নি। আর তুই সামান্য করা টাকার জন্য নিজের দেশের সাথে বেইমানি করলি। তোর কোনো যোগ্যতাই নেই পুলিশের ড্রেস পরা, তুই এখনই এই ড্রেস খুলে ফেল। রাফি তখন নিজের ড্রেসটা খুলে রকির মুখের উপর ছুঁড়ে মারে। তখন চেয়ারম্যান বলে, তুই ওদের উপর নজর রাখ, আমি আসি। বলে চেয়ারম্যান আর মিজান বেরিয়ে যায়। চেয়ারম্যান আর মিজান যেতে রাফি দৌড়ে গিয়ে রকি আর নিশার বাঁধন খুলে দেয়। সরি স্যার, আপনাদের সাথে এতক্ষণ নাটক করতে হলো। আমার কথা আপনাদের মূল্য দিতেন না, তাই কখনো আমার প্ল্যানের কথা বলিনি। আপনাদের ফাঁদে পা দিয়েছি যাতে আপনারা ওদেরকে ধরে রাখতে পারেন। আমি ওর কাছ থেকে টাকা নিয়েছি ঠিকই, কিন্তু ওই টাকার একটা টাকা আমি খরচ করিনি। প্লিজ আমাকে ক্ষমা করবেন, আপনার সাথে বেয়াদবি করছি। রকি রফিককে জড়িয়ে ধরে। না ভাই, আমি কোনোদিনও রাগ করব না। তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করছো, এতেই আমরা খুশি। স্যার, আপনার রেডি হন, আমি বাঁধনের মতো করে দিচ্ছি, আপনার বসে থাকেন। একটু পর ওরা আসলে আমরা অ্যাটাক করব। আপনার গানটা আমার কাছে আছে। রকি রাফিকে জড়িয়ে ধরে বলে। এরপর রাফি নিশার আর রকির বাঁধন আগের মতো করে হালকা বেঁধে রেখে দেয়। একটু পর চেয়ারম্যান আর মিজান আসে, হাতে একটা ছুরি নিয়ে, সাথে 4-5 জন লোক নিয়ে। তখন মিজান বলে, কি ভেবেছিলিস অফিসার আমাকে ফাঁসি দিবি? এখন তোর ওই কলিজাটা আমি বের করে চিবিয়ে খাবো। আরে বাবা, ওকে এখন ধ্বংস করে দিয়েছি। এর আগে ওর বাবাকেও আমি 5 বছর আগে ধ্বংস করে দিয়েছিলাম। ওর ভালোবাসার মানুষকেও আমি মেরে ফেলেছিলাম, এখন ওকে মেরে ফেলবো, সাথে ওই মেয়েটাকেও। বলে যখন রকির দিকে চেয়ারম্যান ছুরি নিয়ে এগুচ্ছিল, তখন সবাই নিস্তব্ধ হয়ে দেখছিল। রকির সামনে গিয়ে ছুরিটা উঁচু করে ধরতেই রকি চেয়ারম্যানের বুকে লাথি দিয়ে উঠে বন্দুকটা তাক করে। রাফি তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে মিজানের মাথায় তাই বন্দুক ধরে। কি ভেবেছিলি তোদের এই সামান্য টাকার জন্য আমি নিজের দেশের সাথে বেইমানি করব? দরকার হয় নাম খেয়ে মরবো, কিন্তু নিজের দেশের সাথে বেইমানি করব না। তোরা যেমন আমাদের সাথে চাল চেলেছিস, ঠিক তেমনি আমরাও তোদের সাথে চাল চেলে তোদেরকে বাজিমাত করলাম। কুত্তার বাচ্চা, তুই এত বড় বেইমানি করলি আমাদের সাথে? খবরদার, আর একবার যদি এই ভাষা ব্যবহার করিস তাহলে এখানে গুলি করে মেরে ফেলবো। তোর সব কিছু তোর স্বীকারোক্তি সব রেকর্ড করে নিয়েছি। এখন চল বাবা, ছেলেটাকে কাঠগড়ায় দাঁড় করাবো। আমাকে ফাঁসি দেওয়া এত সহজ নয়, তোকে ধ্বংস করে দেব। আগে তো জেলে গিয়ে উত্তম মাধ্যম খা, এরপর না হয় আমাদেরকে ধ্বংস করবি। এরপর রকি, নিশা আর রাফি ওদের সবাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। রকি রাফির কাছে এসে বলে, রাফি, তোমার জন্য আজকে এত লোক ধরতে পারলাম, তোমাকে স্যালুট বস। সরি স্যার, আমাকে এভাবে লজ্জা দিবেন না। আমি আপনার সাথে অনেক বেয়াদবি করছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করতে পারি একটা শর্তে। কি শর্ত স্যার? আমি সব শর্তে রাজি।
তোমাকে ওই সরি স্যার কথা বলাটা ছাড়তে হবে। সব সময় শুধু কথায় কথায় সরি স্যার বলো। সরি স্যার, আর বলবো না। আজব লোক তো আপনি। রকি আর রাফির কথায় থানায় সবাই হেসে উঠল। শেষ পর্যন্ত নিজের বাবা মা নিজের ভালোবাসার মানুষের খুনিকে ধরতে পেরেছে, এটাই সার্থক। রকি এখন থেকে শান্তিতে ঘুমাতে পারবে, শান্তিতে চলাফেরা করতে পারবে, এলাকার মানুষকে ভয়ঙ্কর অপরাধীর হাত থেকে বাঁচাতে পেরেছে, এতে সে খুশি। আকাশের দিকে তাকিয়ে বলল, বাবা মা তোমরা হয়তো থাকলে এখন অনেক খুশি হতে, কিন্তু কি আর করার, বাস্তবের কাছে সবাইকে মেনে নিতে হবে। ভালো থেকো তোমরা ওই পারে, তোমাদের ছেলে হয়ে জন্ম নিতে চাই, বেঁচে থেকো চিরদিন আমার এই বুকে। ভালো থেকো তোমরা ওই পারে, প্রিয় বাবা মা। এরপর রকি বাড়ি চলে যায়। বাড়ি এসে প্রথমে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। বিকেলবেলা রাস্তা দিয়ে হাঁটছিল, তখন দেখতে পেল নিশাকে। নিশাও রকিকে দেখে এগিয়ে এলো। রকির সামনে এসে নিশা বলল, স্যার আপনি এখানে? না, এমনিতে হাঁটতে বের হলাম। তুমি কোথায় যাও? আমি আপনার মতোই হাঁটতে বের হয়েছি। তাহলে চলো এদিকে ঘুরে আসি। ওকে চলুন তাহলে। এরপর নিশার রকি হাঁটতে শুরু করে। একজন আরেকজনের পাশাপাশি হাঁটছিল। দুজনের মনের মধ্যে অজানা একটা ক্লিংস হচ্ছিল, যেটা প্রকাশ করা সম্ভব হচ্ছিল না। কিন্তু রকি নিশাকে নিয়ে নদীর ধারে যায়। রকি নদীর দিকে তাকিয়ে বলল, মিস নিশা, এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এতে আমরা কত সাঁতার কেটেছি, কত খেলাধুলা করেছি, আজ সবই অতীত। স্যার আপনার কিন্তু এই শক্ত হৃদয়টার মধ্য দিয়ে একটা কোমল মন আছে, এটা কি আপনি বুঝতে পারেন? এটা সবাই বুঝতে পারে না, ভিতরের একটা কলমের আঘাত আছে, কিন্তু সেটা সবার পক্ষে প্রকাশ করা সম্ভব হয় না। কেন হয় না স্যার? ইচ্ছে করলেই তো হাত বাড়িয়ে অনেক কিছুই ছোঁয়া যায়। আজকে নিশার কথাগুলো অদ্ভুত লাগছে রকির কাছে। রকি একটু অদ্ভুতভাবে বলল, তুমি কি বলতে চাচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না। তা বুঝতে পারবেন কেন? সারাদিন শুধু কাজ নিয়েই থাকেন। হোয়াট? তুমি কি বলছো? আমি কিছুই বুঝছি না। আমি এত ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারি না স্যার। আপনার পার্সোনালিটি আমাকে মুগ্ধ করে। আমি আপনার প্রেমে পড়ে গেছি। উইল ইউ ম্যারি মি? রকি নিশার কথা যেন আকাশ থেকে পড়ল। অবাকের চরম পর্যায়ে এসে পৌঁছে গেল রকি। নিশা এসব কি বলছে? কি বলছো তুমি? ভেবে বলছো নাকি মজা করছো? নিশা কঠিন চোখে বলে ওঠে, কেন আপনি আমার কি লাগেন যে আপনার সাথে মজা করব? আমি সিরিয়াস বলছি, আপনি আমাকে বিয়ে করবেন? রকি নীরব নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি বলবে সে? মুখ দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না। তখন নিশা রকির দিকে এগিয়ে এসে বলে, ভয় পাবেন না, আমি আপনার রিমার জায়গা দখল করব না। রকি এখনও একই জায়গায় একইভাবে দাঁড়িয়ে আছে। নিশা এবার রেগে গেল। রকি নিশার রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে আছে। কি বলবে সে? নিশা রাগ করে চলে যেতে নিলে রকি টান দিয়ে নিজের বুকের সাথে এনে লাগায়। নিশা কিছুটা লজ্জা পেয়ে যায়। রকি নীরবভাবে বলে ওঠে, সব জিনিসকে ভালোবাসা বলা হয় না। তুমি আমার ব্যবহারে মুগ্ধ হয়ে আমার প্রেমে পড়োনি, বরং আমাকে তোমার ভালো লেগেছে। কিছুদিন পর যখন তোমার সমাজের ফ্রেন্ড সার্কেলরা তোমাকে আমার মতো একটা কালো ছেলেকে বিয়ে করার জন্য তোমাকে নিয়ে যখন মজা করবে, তখন দেখবে আমাকে বিয়ে করে তুমি ভুল করেছো। রকির কথাই নিশা মনে অনেক আঘাত পায়। সে রকির মুখের কাছে মুখ এনে বলে, এটা আমার ভালো লাগা নয়, ভালোবাসা। বুঝেছেন মিস্টার? আমি রকির মধ্যে আপনার বলা সেই পুরনো নীরবকে দেখতে পাই। আমি সেই নীরবকে চাই, সেটা যে করেই হোক। কিন্তু তোমার আম্মু কি মেনে নেবে? সবারই বাবা মায়ের স্বপ্ন থাকে নিজের মেয়েকে সুন্দর একটা স্মার্ট ছেলের সাথে বিয়ে দেওয়ার। আমার মাকে তো সেদিন পটিয়ে এসেছেন, আবার বলছেন রাজি হবে কি না? সে তো নিজেই মেয়ের জামাইকে বরণ করার জন্য বসে আছে। কী সব বলো? আচ্ছা আপনি কে কি বললো কে কি করলো এসব বাদ, বলেন আপনি রাজি কিনা সেটা তো বলেন না। নাকি আমি মেয়ে হয়ে আপনার কাছে নিজের ভালোবাসার কথা বলার পার্ট নিচ্ছেন? কি আমি পার্ট নিচ্ছি? তা নয় তো কি, বললেই তো হয় আমি রাজি নিশা তোমাকে আমার বাবুর আম্মু বানাতে। রকি নিশার কথাই কি বলবে কিছুই বুঝতে পারছে না। আমি এখনো প্রেমে গেলাম না আর তুমি বাবু পর্যন্ত পৌঁছে গেছো। আমি বুঝতে পারছি আপনাকে দিয়ে এসব হবে না। আপনি যেভাবে জোর করে আসামি তুলে আনেন, ঠিক তেমনই আমি আমার ভালোবাসা তুলে আনবো। এত সাহস কোথা থেকে পেলে?
নিশা রকির বুকের উপর হাত দিয়ে রকির হার্টবিট বেড়ে যাচ্ছে। এই জায়গায় পেয়েছি, এখন আমি এই জায়গায় ঢুকে এমনভাবে বসে থাকবো কিছুতেই বলতে পারবেন না। আমি না ঢুকলে কি জোর করে ঢুকে যাবে? ওয়েট। বলে নিশা রকিকে টেনে নিজের পাশে নিয়ে যায়। দরজার সামনে থেকে চিৎকার করতে থাকে। আম্মু, জামাই তুলে নিয়ে আসছি। কই গেলা? জামাইকে বরণ করো। এই তোমার কি লজ্জা শরম বলতে কিছুই নেই, এভাবে চিৎকার করছো কেন? হ্যাঁ, আমি নির্লজ্জ। নিজের ভালোবাসা আদায় করতে নির্লজ্জ হতে হলে হব, তাতে ক্ষতি নেই। মেয়ের চিৎকার শুনে নিশার মা তাড়াতাড়ি নিচে আসলেন। এসে রকিকে দেখে আশ্চর্য হয়ে বললেন, আরে আরে রকি বাবা যে, আসো ভিতরে আসো। নিশা মাঝখান থেকে বলে ওঠে, আম্মু, কি রকি বলছো? বলো জামাই বাবা যে ভিতরে আসো। লজ্জা করি না নিজের বিয়ের কথা নিজে বলতে? না, লজ্জা করে না। আর তুমি না বললে জামাই বানালে এই ছেলেকে বানাবে, তাই তুলে নিয়ে আসলাম। তাই বলে এইভাবে? উনি তো রাজি হতেই চায় না, আর আমি কি আমার মায়ের কথা ফেলতে পারি? তাই তুলে নিয়ে আসলাম। হয়েছে, আর পণ্ডিতি করতে হবে না, ছেলেটাকে নিয়ে বসা। আসেন জামাই সাহেব, ভিতরে আসেন। রকি এতক্ষণ নীরব দর্শকের মতো মামের কথা শুনছিল। নিশার এমন অদ্ভুত আচরণে সে আতঙ্কিত হয়ে পড়েছে। নিশার মা রকির কাছে এসে বলে, বাবা রকি, আমার মেয়েটা তোমাকে খুব ভালোবাসে। তোমার কি আমার পাগলিটাকে সামলাতে কোনো অসুবিধা আছে? দেখুন আন্টি, আপনি আমার মায়ের মতো, তাই বলছি আপনি যদি এটাকে ভালো লাগা হয় তাহলে আমি রাজি নই, আর আপনি যদি সত্যিকারে ভালোবাসা হয় তাহলে আমার কোনো অসুবিধা নেই। আমার সাথে আপনার মেয়ের বিয়ে দিলে আপনাকে সমাজে অনেক কিছুই কথা শুনতে হবে। একটা মেয়েকে কালো ছেলের সাথে বিয়ে দিয়েছেন। আমি কি সমাজের ঘরে ভাত খাই? আমি আমার মেয়েকে বিয়ে দিব, যার সাথে ইচ্ছা তার সাথে দিব। এখন তুমি শুধু বলো রাজি কিনা। তাহলে আমার কোনো অসুবিধা নেই। নট আন্টি, অনলি আম্মু। কি জামাই হলা, নিজের শাশুড়িকে আন্টি ডাকো। একটা থাপ্পড় দিব। কিভাবে কথা বলিস? আচ্ছা, এসব বাদ দাও, কাজী ডাকো, বিয়ে করব। রকি নিশার দিকে তাকাতেই নিশা লজ্জে পেয়ে যায়। রকি আর কত এই মেয়েটার রূপ দেখবে। শেষমেশ রকি আর নিশার বিয়ে হয়ে যায়। নিশা পাশের ঘরে বসে আছে। রকি ঢুকতেই লাফ দিয়ে জড়িয়ে ধরে। এই তুমি বাচ্চাদের মতো করছো কেন? আমি তো বাচ্চাই। দুদিন পরে নিজে বাচ্চার মা হয়ে যাবা, আর এখন তুমি নিজেকে বাচ্চা বলো? তাহলে তো আম্মু হওয়ার জন্য ট্রেনিং নিতে হবে। মাস্টার, আপনি কি ট্রেনিং করাবেন? কেন করাবো না, অবশ্যই করাবো আমার বাবুর আম্মু। এভাবেই তাদের ভালোবাসা চলতে থাকুক। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে ভয়ঙ্কর লেভেলে একটা হ্যাকার সিরিজ আসছে, আপনারা পাশে থাকুন, অবশ্যই জানতে পারবেন। ধন্যবাদ।